আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আচ্ছা, যার যেমনই অবস্থা থাকুক না কেন বা যেই অবস্থায় থাকুক না কেন, একটু পর অবস্থা আমাদের সবার খারাপ হয়ে যাবে। কারণ হচ্ছে আমরা আজকে উদ্ভিদ বিজ্ঞানের তথাকথিত কিছু ভয়ঙ্কর চ্যাপ্টারের মধ্যে একটা পড়বো। চ্যাপ্টার আসলে ভয়ঙ্কর বললে খারাপ হবে, খুব বেশি তো আর ভয়ঙ্কর না, চ্যাপ্টার তো সাইজও ছোট। কিন্তু চ্যাপ্টারে এমন কিছু উদ্ভট জিনিসপত্র আছে, ওই জিনিস পড়লে মনে করো শুরু হবে খুব সুন্দর আনন্দ উন্মাদনা নিয়ে যে ক্লাস শুরু করব, কিন্তু শেষ হইতে হইতে মাথা গরম টরম হয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু যত যাই হোক না কেন, এখানে কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না, কারণ ভর্তি পরীক্ষায় গত 2-3 বছর ধরে একাধিক প্রশ্ন আসতেছে এই চ্যাপ্টার থেকে, আসতেছে এবং ফিক্সড। তো তারপরও যতটুকু সম্ভব গুছায় পড়া যায়, আমরা ওইটাই চেষ্টা করব। তো আশা করি কাজে আসবে, কিন্তু পড়াটা শুনতে হবে। ঠিক আছে, অবশ্যই খুব ভালো মতো করে শুনতে হবে আমার পড়াগুলা। তো আমরা যদি আসি পড়ায়, কিভাবে পড়বো চ্যাপ্টারটা, বরাবরের মতো আমরা আগে যেদিন ক্লাস করছিলাম ব্রায়োফাইটা টেরিডোফাইটা, আমরা কি করছিলাম যে ব্রায়োফাইটার বৈশিষ্ট্যটা ভালো মতো পড়ছিলাম যেন আমাদের টেরিডোফাইটার বৈশিষ্ট্য পড়া না লাগে। তেমনি আমরা আজকে এই কাজটাই করবো, আমরা নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য পড়বো যেন আমাদের আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে এত বেশি প্যারা নেওয়া না লাগে। আর আমরা মালবেসিয়ার পোয়েসি গোত্র আছে, ওইখান থেকে মালবেসি গোত্রের বৈশিষ্ট্যগুলো পড়ে নিব যেন আমাদের পোয়েসি গোত্র সম্পর্কে আর কোনো ঝামেলা না পড়তে হয়। তাহলে এটা হচ্ছে আমাদের মেইনলি আজকে পড়ার প্যাটার্নটা হবে এইটা। তারপরে আমরা কি শিখবো, তারপরে হচ্ছে আমাদের বইয়ে ডিকশনারি নামক একটা জায়গা আছে। ডিকশনারি বলতে আমি কি বুঝাই, যেখানে তোমাকে ওই যে ফুল কি, ফল কি, পাতা কি, মূল কি, এই সমস্ত জিনিস সম্পর্কে শেখাবে। তো এটা আমরা পড়বো। এখন তো কিছু তো করার নাই, পড়তে তো হবেই। পড়ার পাশাপাশি আমরা হচ্ছে কম্পেনিয়ন বুকটার হেল্প নিব, কারণ ওইখানে আমি অনেক কিছু গুছাই দিয়ে রাখছি এবং অনেক উদাহরণ বিভিন্ন বই থেকে এক করে এখানে দেওয়া আছে। যে জায়গায় টেকনিক অ্যাপ্লাই করা যায় সে জায়গায় আমরা করব বা করে রাখছি অলরেডি কম্পেনিয়ন বুকে। যে জায়গায় করা যায় না সে জায়গায় আনফরচুনেটলি আমাদের কি করতে হবে, ওই ছোটস্থ মুখস্থ করে ফেলতে হবে, আর কিছু না। ঠিক আছে, তো এটাই তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। আর যে যাই করি না কেন, এই চ্যাপ্টারে কোনো প্রকার গ্যাপ রাখা যাবে না। কেন? কারণ কিছু সিলেক্টেড চ্যাপ্টার আছে যেখান থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবেই, তার মধ্যে একাধিক প্রশ্ন আসবেই, যার মধ্যে একটা আমরা অণুজীব ভাইরাস ম্যালেরিয়া ব্যাকটেরিয়া পড়ে আসছিলাম, আর আরেকটা যেটা আজকে পড়বো। এগুলা থেকে একদম মাল্টিপল কোশ্চেন আসতেছে গত কয়েক বছর ধরে, এই রেকর্ডটা তারা, স্ট্যান্ডার্ডটা তারা ফলো করতেছে। তো যাই হোক, আমরা দেরি না করে ক্লাস শুরু করি। দাঁড়াও। আচ্ছা, ওকে, আমরা এবার স্ক্রিন শেয়ারটা করি। সব ভালো লাগবে, সব ভালো লাগবে, কোনো কিছু ভালো লাগবে না বলে কোনো অপশন নাই, সব ভালো লাগবে, লাগাইতে হবে ভালো, কিচ্ছু করার নাই। ঠিক আছে, আসি আমরা পরে দেখো। তো আমি কিন্তু আগে তোমাকে বলে নিচ্ছি কি পড়বো কি না পড়বো। দেখো, আমরা এর আগে যেদিন ব্রায়োফাইটা পড়ছিলাম, ওই দিনও কিন্তু আমরা এই কাজটা করছিলাম, যে আমরা কি করছিলাম, পুরো উদ্ভিদ জগৎ সম্পর্কে আগে আমরা হালকা জেনে নিছিলাম, তারপর চ্যাপ্টারের ভেতরে গেছিলাম। তো আমি যদি আবার আগের কথা মনে করি, এই যে উদ্ভিদ জগৎ ফুল ধারণ করার ক্ষমতার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করে আমরা পড়ে আসছিলাম, যে ফুল দেয় না ক্রিপ্টোগ্যামিয়া, আর যে ফুল দেয় সপুষ্পক উদ্ভিদ বা ফ্যানোরোগ্যামিয়া। ক্রিপ্টোগ্যামিয়ার মধ্যে আমরা ব্রায়োফাইটা টেরিডোফাইটা পড়ছি। আর তোমাদের শৈবাল ছত্রাক ক্লাসটা মনে হয় হয়েছে, তাহলে ওইটা থ্যালোফাইটা যে তনিম যে ক্লাসটা নিছে, তো এখানে হচ্ছে শৈবাল ছত্রাক পড়া হয়ে গেছে। তার মানে কি আমাদের টোটাল ক্রিপ্টোগ্যামিয়া কিন্তু শেষ। রইলো বাকি কি, ফ্যানোরোগ্যামিয়া। তো ফ্যানোরোগ্যামিয়া কি, এদের কি হয়, ফুল হয়, বীজ হয়। এই কারণে এরা বীজের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায়। এদের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে জিমনোস্পার্ম বা নগ্নবীজী উদ্ভিদ, আর একটা কি অ্যাঞ্জিওস্পার্ম বা
আবৃতবীজী উদ্ভিদ। এবং আমরা ওই দিন পড়ার সময় কি করছিলাম, একটা কাজ করছিলাম না, এরকম বাঁকা করে লিখছিলাম, মানে কি নিচ থেকে উপরের দিকে এরকম করে লিখছিলাম বোঝানোর জন্য কে সবচেয়ে বেশি উন্নত কে অনুন্নত এই জিনিসটা জানার জন্য। তাহলে আমরা তো এখান থেকে জানি যে উন্নয়নের ধারা ধীরে ধীরে অব্যাহত থাকছে কার মধ্যে, সবচেয়ে বেশি আছে কার, আবৃতবীজী, মানে এটা সবচেয়ে উন্নত। কেন এই কথাটা বললাম আবার, সেটা হচ্ছে তুমি যেই যেই বৈশিষ্ট্যগুলা ব্রায়োফাইটা বলো, টেরিডোফাইটা বলো বা থ্যালোফাইটা বলো, যা যা তুমি এইখান থেকে পেয়ে গেছিলা তা তা অবশ্যই কি নগ্নবীজিতেও থাকবে, আবৃতবীজিতেও থাকবে। বরঞ্চ দেখা যাবে নগ্নবীজিতে আরো এক দুইটা বৈশিষ্ট্য নতুন আছে, আবৃতবীজিতে তার চেয়েও নতুন আরো কিছু বৈশিষ্ট্য আছে। ব্যাপারটা হচ্ছে এটা, তার মানে কি যেই জিনিস টেরিডোফাইটা অলরেডি তুমি পেয়ে আসছো তাকে অবশ্যই অবশ্যই কার মধ্যে থাকতে হবে, নগ্নবীজিতে থাকতে হবে। এমন হবে না যে এটা টেরিডোফাইটাই ছিল নগ্নবীজিতে নাই, এরকম হওয়া সম্ভব না। টেরিডোফাইটে পাইছি মানে নগ্নবীজিতে পাইতেই হবে, উল্টা নগ্নবীজিতে আরো নতুন কিছু আমি পাইতে পারি। ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো, তোমার যেটা মনে রাখতে হবে যে বীজ কিসের অভ্যন্তরে থাকে, মনে রাখতে হবে বীজ সবসময়, মনে করো কি এই যদি একটা ফল হয় এর অভ্যন্তরে হচ্ছে বীজ থাকতেছে, ঠিক আছে? বীজ কই থাকবে, সবসময় ফলের অভ্যন্তরে থাকবে। ফল কার পরিণতি, আমরা নিচে পড়ছিলাম, ফল হচ্ছে গর্ভাশয়ের পরিণতি। ফল কার পরিণতি, গর্ভাশয়ের পরিণতি। যে গর্ভাশয় থেকে হচ্ছে ফল তৈরি হয়, ফলের ভেতরে বীজ থাকতেছে, তাই তো? আচ্ছা, তা আমরা কি বলছি, নগ্ন বীজি উদ্ভিদ মানে বীজ ঠিকই আসতেছে, বীজটা কেমন থাকতেছে, নগ্ন মানে কি অনাবৃত থাকতেছে, আর আবৃত বীজি উদ্ভিদ মানে কি আবৃত থাকতেছে। তাহলে বীজ যেহেতু ফলের অভ্যন্তরে থাকে, তো যেইটার বীজ নগ্ন বা অনাবৃত তার মানে কি তাকে যে আবরণটা আই মিন ফল নাই। তাহলে ফল না থাকা মানে আসলে তার কি নাই, গর্ভাশয় নাই, এই কারণে তার কোনো ফল হয় নাই, যার কারণে বীজগুলা কি অনাবৃত থাকতেছে। যেমন দেখো এখানে লিখছে গর্ভাশয় নাই, ফল হয় না, এই কারণে বীজ ব্যক্ত মানে হচ্ছে নগ্ন অবস্থায় থাকতেছে। তাহলে আবৃত বীজ উদ্ভিদে কি গর্ভাশয় আছে, ফল হবে, বীজ আবৃত থাকবে। আচ্ছা, ভাস্কুলার টিস্যুর প্রশ্নটা যখন আসে হুট করে পরীক্ষায়, তখন আমরা কনফিউজড হয়ে যাই যখন প্রশ্ন করলে ভাস্কুলার টিস্যু কার আছে, নগ্নবীজিতে আছে না আবৃতবীজিতে আছে। তো ওই যে নগ্নবীজিতে শুরুর দিকে না না পড়তে পড়তে অনেকে মনে করে হ্যাঁ তাহলে নগ্নবীজিতে হয়তো ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু নাই, আবৃতবীজিতে আছে। এই বোকামিটা করা যাবে না, আমি কিন্তু তোমাকে শুরুতেই বলে দিছি টেরিডোফাইটের মধ্যে আমরা কি পড়ে আসছিলাম, ভাস্কুলার টিস্যু আছে পড়ে আসছিলাম। তাহলে অবশ্যই কি নগ্নবীজি আবৃতবীজি দুইজনের মধ্যে কি থাকতে হবে, ভাস্কুলার টিস্যু থাকতে হবে। এটা কিন্তু কোনো পার্থক্যের বিষয় না, এটা দুইজনের মধ্যে সাদৃশ্য। ঠিক আছে, এই দুইজনের মধ্যে কি থাকতে হবে, ভাস্কুলার টিস্যু থাকতে হবে। তোমার নেটের সমস্যা আছে মনে হয় ভাই, কারণ ক্লাস তো সবাই দেখতে পারতেছে। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে এটা গেল হচ্ছে জিমনোস্পার্ম এনজিওস্পার্মের কথা। এখন দেখো এই যে আবৃতবীজী উদ্ভিদকে আবার বীজপত্রের হিসাব করে দুইটা ভাগে ভাগ করছে। বীজপত্রের হিসাব করে কয়টা ভাগে ভাগ করছে, দুইটা ভাগে ভাগ করছে। তো আমরা যদি একটু দেখি বীজপত্রের হিসাবে, তুমি সিম্পল কথা মনে রাখবা, একটা হচ্ছে কি, একটা হচ্ছে দ্বিবীজপত্রী, আর একটা হচ্ছে কি একবীজপত্রী। মানে দ্বিবীজপত্রী উদ্ভিদ মানে বীজপত্র কয়টা, দুইটা। একবীজপত্রী মানে বীজপত্র কয়টা, একটা। কিছু কমন বৈশিষ্ট্য সারা জীবন মনে রাখতে হবে, ঠিক আছে? যেমন দ্বিবীজপত্রী উদ্ভিদে পাতার শিরাবিন্যাস কেমন, জালিকাকার। দ্বিবীজপত্রী উদ্ভিদে পাতার শিরাবিন্যাস কেমন, জালিকাকার। আর একবীজপত্রী উদ্ভিদে সমান্তরাল। দ্বিবীজপত্রী উদ্ভিদের পুষ্প, সরি পুষ্পে যাওয়ার আগে মূলটা পড়ে আসি। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল কেমন, প্রধান মূল। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল কেমন, প্রধান মূল। কিন্তু একবীজপত্রী উদ্ভিদে গুচ্ছমূল। দ্বিবীজপত্রী উদ্ভিদের পুষ্প কয় স্তবক বা কয় মেরাস, চার স্তবক বা পাঁচ স্তবক, মানে কি টেট্রা বা পেন্টামেরাস। কিন্তু একবীজপত্রী সবসময় কয় মেরাস, ট্রাইমেরাস। ঠিক আছে, আচ্ছা এরপরটা খুব ইম্পর্টেন্ট যে বীজপত্রের অবস্থান কই। তো একবীজপত্রী বললেই আমাদের মাথায় সবার আগে কোন উদাহরণটা আসে, একবীজপত্রী বললেই আমাদের মাথায় উদাহরণ যেটা আসে সেটা হচ্ছে ধান। বাংলাদেশে এক সময় একটা মার্কাই ছিল, ঠিক আছে, ধানের শীষ ছিল বললাম কারণ এটা আজ বিলুপ্তির পথে। তো ধানের শীষ মানে কি, ধানের ক্ষেত্রে বীজপত্র শীর্ষে, তাইলে ধানে বীজপত্র শীর্ষে, ধানে বীজপত্র শীর্ষে। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদে বীজপত্র কই হবে, পার্শ্বে। আবার আরেকটা প্রশ্ন যে কার পার্শ্ব বৃদ্ধি আছে, মনে রাখবো আমরা পার্শ্ব বৃদ্ধিও দ্বিবীজপত্রীতে আছে। কেন, কারণ তুমি কি কখনো দেখছো একটা ধান গাছকে আম গাছের মতো মোটা হয়ে যেতে, না। তার মানে কি পার্শ্ব বৃদ্ধি কেবল কার মধ্যে আছে, দ্বিবীজপত্রীতে আছে, একবীজপত্রীতে নাই। তো যার পার্শ্ব বৃদ্ধি আছে তার একটা টিস্যু দরকার, ওই টিস্যুটার নাম কি, মডিফাইড টিস্যু দরকার। শুধু টিস্যু বললে খারাপ, মডিফাইড টিস্যু দরকার। সে হচ্ছে ক্যাম্বিয়াম। কি থাকা দরকার, ক্যাম্বিয়াম। তাহলে ক্যাম্বিয়ামও কার বৈশিষ্ট্য, দ্বিবীজপত্রীর বৈশিষ্ট্য, যেটা কিসের মধ্যে নাই, একবীজপত্রীর মধ্যে নাই। দেখো আমরা কিন্তু স্ট্যান্ডার্ড কিছু জিনিস পড়ে নিলাম। ঠিক আছে, এই কয়টা বৈশিষ্ট্য তোমাকে
আজীবন মনে রাখতে হবে। এই কয়টা বৈশিষ্ট্য আজীবন মনে রাখতে হবে। কেন? কারণ আমরা আজকে এই চ্যাপ্টারের মধ্যেই তোমার কি পড়বো, গোত্র পড়বো। একটা হচ্ছে মালভেসি, আর এটা কি পোয়েসি, তাই না? মালভেসি আর এটা কি পোয়েসি। যেটা দ্বিবীজপত্রী সেটাই হচ্ছে মালভেসি, যেটা একবীজপত্রী সেটাই হচ্ছে পোয়েসি। তা দেখো আমার একই সাথে অলরেডি দ্বিবীজপত্রী একবীজপত্রী পড়াও হয়ে গেল, আবার মালভেসি পোয়েসিরও কিছু কথাবার্তা হয়ে গেল। আবার মনে করো ডিকশনারিতে আমরা যখন পড়বো জালিকাকার বিন্যাস, সমান্তরাল বিন্যাস, বা প্রধান মূল, গুচ্ছমূল, বা টেট্রা বা পেন্টামেরাস, ট্রাইমেরাস, এইগুলাও কি তুমি মনে রাখতে পারবা যে জালিকাকার শিরাবিন্যাস বললেই দ্বিবীজপত্রীর উদাহরণ হবে, সমান্তরাল বললে একবীজপত্রীর উদাহরণ হবে। ঠিক আছে, এগুলো দিয়েও মোটামুটি কিছু জিনিস ডিকশনারি কভার করা যায়। তাহলে এই গেল হচ্ছে আমাদের এতটুকুর কথাবার্তা। এবার আমরা আমাদের আগের জায়গায় ফেরত আসি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এই শুরুর দিকের কথাবার্তা সব গেল। ঠিক আছে, এবার আসো ঝামেলার জায়গায়। ঝামেলার জায়গা কেন বললাম? ঠিক আছে, ঝামেলার জায়গা বলছি কারণ হচ্ছে এই জায়গা ভর্তি যে কি পরিমাণ এমসিকিউ আছে তোমার কোনো আইডিয়াই নেই। তো আগে প্রথমে যে হাইলাইট করা লাইনটা, কেন এটা আগের বইটাই মনে হয়েছিল না, নতুন বইটাই দিছে। সেটা হচ্ছে কি যে এই নগ্নবীজি বলি আবৃতবীজি বলি দুইজনই কি উৎপাদন করে? বীজ। নগ্নবীজি বলো আবৃতবীজি উদ্ভিদ বলো, দুইজনই কি উৎপাদন করে? বীজ উৎপন্ন করে। বীজ সৃষ্টি করলে আমরা এই ধরনের উদ্ভিদদেরকে কি বলি? স্পারমাটোফাইটা। বীজ সৃষ্টি করলে আমরা এদেরকে কি বলি? স্পারমাটোফাইটা। বীজ সৃষ্টি করলে আমরা এদেরকে কি বলি? স্পারমাটোফাইটা বলি। তাহলে তুমি আবৃতবীজি বলো নগ্নবীজি বলো, এরা দুইজনই কিসের অন্তর্ভুক্ত? স্পারমাটোফাইটার অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? স্পারমাটোফাইটার অন্তর্ভুক্ত। ঠিক আছে, তারপর তোমার একটু এগুলো দেখতে হবে যে কোন যুগ থেকে এর উৎপত্তি হয়। ঠিক আছে, তারপরে কোথা থেকে শব্দের উৎপত্তি, কে প্রথম এই শব্দ ব্যবহার করেন, থিওফ্রাস্টাস। সংজ্ঞা দেওয়া আছে যে অলরেডি আমাদের পড়া হয়ে গেছে, কত হাজার বছর পূর্বে আসছে। যেমন এইটা তোমাকে পড়তে হবে, পেকটিনাটা পাহাড়ে হয়। বাঁশপাতা নামে পরিচিত কে? পোডোকার্পাস নেরিফোলিয়াস। ঠিক আছে, নেটামের 2-3টা প্রজাতি পাওয়া যায়। সবই কিন্তু আমি তোমাদের কম্পেনিয়ন বুকে দেখবো বুলেট পয়েন্ট নাম দিয়ে একটা জায়গা রাখছি, ওইখানে সব গুছাই দিছি। কিছু জিনিস হয়তো তোমাকে এখান থেকে তারপর একটু পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা এখন এখানে দেখো এই যে প্রজাতির সংখ্যা টংখ্যা দেওয়া আছে, এগুলো শিখবা। এই যে নিচে দেখো 4টা বিভাগের নাম দেওয়া আছে, কিঙ্গোফাইটা, সাইকোডোফাইটা, নিটোফাইটা, কনিফেরোফাইটা। খেয়াল করছো? এটা মনে রাখতে হবে। এই 4টার নাম মনে রাখার জন্য লেখো। এই 4টার নাম মনে রাখার জন্য লেখো। কণিকাকে নিয়ে সাইপ্রাসে গেল। কণিকাকে নিয়ে সাইপ্রাসে গেল। ঠিক আছে, এটা মনে রাখবো আমরা। কণিকাকে নিয়ে সাইপ্রাসে গেল। কেন? কণিকা দিয়ে হচ্ছে কনিফেরোফাইটা, নিয়ে দিয়ে হচ্ছে নিটোফাইটা। ওই যে জি দিয়ে শুরু যদিও বানান, জি এন দিয়ে দেখো উচ্চারণটা হচ্ছে নিটোফাইটা, তাহলে নিয়ে দিয়ে হচ্ছে নিটোফাইটা। সাইপ্রাস দিয়ে হচ্ছে সাইকাডোফাইটা, আর গেল দিয়ে হচ্ছে গিঙ্গোফাইটা। ঠিক আছে, তাহলে মনে রাখো যে কনিফেরোফাইটা, নিটোফাইটা, সাইকাডোফাইটা, আর এটা কি বললাম? নিটোফাইটা। এটা সবাই হচ্ছে কি এই যে নগ্নবীজি উদ্ভিদের 4টা বিভাগ। তার মধ্যে দেখো যে লাইন খেয়াল করবা যে তোমাকে কি বলছে। যদিও আমরা জানি বাংলা ইংলিশ করলে একই হয়, জীবন্ত ফসিল। ফসিল মানে জীবাশ্ম। কিন্তু যখন তোমাকে প্রশ্ন করবে জীবন্ত ফসিল কোনটা, অপশনে তুমি গিঙ্গো বিলোবা দেখলে এটাই অ্যান্সার করবা, কেন বই এইভাবে লাইন দেওয়া। কিন্তু যদি প্রশ্ন করে নিচের কোনটা জীবন্ত জীবাশ্ম, তখন অ্যান্সার দিবা সাইকাস, কারণ ওটা বইয়ের লাইন। ঠিক আছে, তাহলে আমাদের এটা খেয়াল রাখতে হবে, জীবন্ত জীবাশ্ম বললে আমরা অ্যান্সার দিব কি? সাইকাস। আর যখন আমাকে জীবন্ত ফসিলের কথা বলবে তখন আমি কি অ্যান্সার দিব? এই যে তোমার হচ্ছে গিঙ্গো বিলোবা বা জিঙ্গো বিলোবা, তুমি যা উচ্চারণ করো, এটা তোমার ইচ্ছা। বৈজ্ঞানিক নাম কিছু কিছু জায়গায় লাগবেই। ঠিক আছে, যেমন এইখানে আমি যে বললাম, এখানে কিছু জায়গায় আছে তোমার এই বৈজ্ঞানিক নামগুলো পড়া লাগবে, কারণ এগুলো পরীক্ষা আসে। ডিকশনারির ক্ষেত্রে বৈজ্ঞানিক নামের ব্যাপারটা একটা ছাড় দেওয়া যাবে, কোন জায়গাগুলো লাগবে আমি তোমাকে বলবো, কোন জায়গা লাগবে না সেটাও আমি বলবো। ঠিক আছে, কিন্তু আপাতত এখান থেকে তোমার যা যা আছে, এবং স্পেশালি এই যে এই জায়গায় যে দাগানো জায়গা আছে যে সবচেয়ে বড় উদ্ভিদ কোনটা, উচ্চতা কত, আবৃতবীজি আর ফ্লাজেলা আছে কোন শুক্রাণুতে কোনটায় নাই, তারপর ইফেড্রা থেকে কোন ওষুধ পাওয়া যায়, ইফেড্রিন কেন ইম্পর্টেন্ট, শ্বাসকষ্টের চিকিৎসায় ব্যবহার করা যায়, ইফেড্রাতে কি দেখা যায়, দিন ইসেক, এটা একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য, এটা আমরা ইয়ার মধ্যে পড়ছিলাম, উদ্ভিদের প্রজনন চ্যাপ্টারের মধ্যে পড়ছিলাম। তারপর লিপস্কার একটা ভিন্নধর্মী বৈশিষ্ট্য, এটা কি আমি তোমাকে একটু পরে বলে দিচ্ছি। তাহলে এই হচ্ছে মোটামুটি কথাগুলা, যা সুন্দর মতো করে আমাদের কই আছে, সুন্দর মতো করে হচ্ছে আমাদের এই
কম্পেনিয়ন বুকে আছে। ঠিক আছে, এই হচ্ছে ওই যে সেই জায়গা, এটা অবশ্যই 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 পড়বা। ঠিক আছে, তুমি তাহলে তোমাদের যে পরীক্ষার প্রশ্নগুলা যেগুলো, এগুলো কিন্তু এখান থেকে আসার চান্স আছে। শুধু মেডিকেল পরীক্ষার প্রশ্নগুলো আসার চান্স তো আছেই, খেয়াল থাকে যেন। আসি আমরা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গায়, সেটা হচ্ছে নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য। ঠিক আছে, আচ্ছা। তো তোমার নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য পড়ার সময় কিছু জিনিসপত্রের উপর একটু গুরুত্ব আরোপ করতে হবে বা একটু খেয়াল রেখে তোমাকে পড়তে হবে। ঠিক আছে, যে প্রথমে তোমার যে জিনিসটা মনে রাখতে হবে, প্রথমে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ মানেই হচ্ছে স্থলজ। কি মনে রাখবো? নগ্নবীজি উদ্ভিদ মানেই কি? স্থলজ। আমি আসলে স্থলজ বলতে কি বুঝাইছি, মাটি রিলেটেড যে কোনো জায়গায় পাবা, মানে কি তুমি স্থলজ পাবা, মরুভূমিতেও পাবা, স্থলেও পাবো মরুভূমিতেও পাবো, কিন্তু কোথায় কোনোদিন পাবোই না, মানে এই দুই জায়গায় তুমি পাবা, কিন্তু কোথায় পাবাই না? জলজ পাবোই না। তার মানে নগ্নবীজি উদ্ভিদের কোন প্রকার প্রজাতির কোনো অস্তিত্বই নাই, জলজ প্রজাতির কোনো অস্তিত্বই নাই। গেল একটা। আমরা ব্রায়োফাইটা, টেরিডোফাইটা পড়ার সময় তোমাদের বলছিলাম যেটা, সেটা আচ্ছা তোমাদের কম্পেনিয়ন বুক কালারফুল নয় কেন? শোনো, আমরা তো আসলে এইবারই তো প্রথম বের করছি। আমি যখন টাইপ করছিলাম তখন হচ্ছে এটা এরকম কালার দিয়ে টাইপ করছিলাম, কিন্তু যখন প্রিন্টে গেল, প্রিন্টে যাওয়ার পরে বলতেছে যদি আমরা এই কালার দিয়ে প্রিন্ট করতে চাই, তাহলে প্রথম কথা হচ্ছে এটা সময় লাগবে অনেকদিন। তারপরের কথা হচ্ছে খরচেরও তো একটা ব্যাপার আছে। তো আমরা আগে আসলে প্রথমবার যেহেতু এক্সপেরিমেন্ট আমাদের, আমরা যদি এটা সাকসেসফুল হই আমরা এটাকে অবশ্যই এনরিচ করবো, এটাই নিয়ম। প্রথম এডিশনের সাথে তুমি ধীরে ধীরে যত এডিশন আপডেট হবে, সবকিছুই তো আপগ্রেডেশনের যুগ। মোবাইলের ব্যাপার চিন্তা করো, কই ছিল তোমার iOS 5 দিয়ে শুরু করলাম, এখন iOS 12 প্লাস পর্যন্ত 13-এর উপরে চলে গেছে। তার মানে দেখো সবকিছু, অ্যান্ড্রয়েডও দেখো 11 না 12 চলতেছে। তার মানে এই যে অপারেটিং সিস্টেম গুলো তো প্রতিনিয়ত আপডেট হতেছে, তাহলে আমরাও এরকম আপডেট হবো। এই কারণে আপাতত এবার আমরা যদিও সিঙ্গেল কালারে গেছি, সামনে থেকে হচ্ছে আমরা আরো কালারফুলে যাব, মন খারাপ করো না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যেটা ছিলাম সেটাই আসি। তো স্থলজ মরুজ, তার মানে কি কোনো জলজ নগ্নবীজির অস্তিত্ব নাই, এটা আমাদের আগে মাথায় রাখতে হবে। আচ্ছা, আমি যেটা বলছিলাম, আমরা ব্রায়োফাইটা টেরিডোফাইটা পড়ার সময় কি ওই গ্যামেটোফাইট স্পোরোফাইট টার্মগুলো জেনে আসছিলাম। আমরা পড়ে আসছিলাম যে টেরিডোফাইটে কোন দশা প্রধান? স্পোরোফাইট দশা প্রধান। টেরিডোফাইটে কোনটা প্রধান? স্পোরোফাইট দশা প্রধান। তাহলে নগ্নবীজি কি এরপরে আছে? তাহলে নগ্নবীজিতেও আমরা কোন দশাটাই প্রধান পাবো? ওই স্পোরোফাইটিক দশাটাই প্রধান পাবো। তাহলে বরাবরের মতো এই স্পোরোফাইটটাকে এখানে হাইলাইট করা হয়েছে, এবং দেখো স্পোরোফাইটটা কিরকম বলছে, অসমরেণুপ্রসূ। স্পোরোফাইটটা কিরকম বলা হয়েছে? অসমরেণুপ্রসূ। স্পোরোফাইটটা কেমন বলা হয়েছে? অসমরেণুপ্রসূ। মানে কি, স্পোর তৈরি হবে কিন্তু অসম আকৃতি, দ্যাট মিন্স কোনোটাই সমান হবে না, হয় একটা বড় হবে একটা ছোট হবে। এই দেখো, যেটা ছোট এটার নাম দিছে মাইক্রোস্পোর, আর যেটা বড় ওইটার নাম কি দিছে? মেগাস্পোর। যেটা বড় এটার নাম মেগাস্পোর, যেটা ছোট এটার নাম কি? মাইক্রোস্পোর। তো আমরা জানি যেটা ছোট এটা ইউজুয়ালি কাকে ইন্ডিকেট করে? এটা পুং স্পোরকে ইন্ডিকেট করবে। আর যেটা বড়, ঠিক আছে, যেটা বড় এটা কাকে ইন্ডিকেট করবে? স্ত্রী গ্যামিট বা স্ত্রী স্পোরকে ইন্ডিকেট করবে। যেমন দেখো এখানে লিখে রাখছে যে পুং ও স্ত্রী স্পোর তৈরি করে। তাহলে আমরা মাথায় রাখবো যে স্পোরোফাইট অসমরেণুপ্রসূ, এবং কি এটা মাইক্রোস্পোর মেগাস্পোর দুটো জিনিস তৈরি করতেছে। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো 2 নম্বর একটা পয়েন্ট লেখা আছে না, যে সকলে ঘনভাবে সন্নিবেশিত হয়ে, ঠিক আছে, কি তৈরি করে? স্ট্রবিলাস বা কোন তৈরি করে, তাই না? তুমি মনে রাখবা এটা একটা, কিন্তু এর আকৃতিটা হচ্ছে মোচা আকৃতি। এটা কি আকৃতি? মোচাকৃতি। এটা কি আকৃতি? মোচাকৃতির গঠন। ঠিক আছে, এখন এই স্ট্রবিলাস কথাটাকে মার্ক করে সুন্দর মতো তোমরা লিখে রাখো পুং। স্ট্রবিলাসকে মার্ক করে, ঠিক আছে, স্ট্রবিলাসের উপর মার্ক করে আমরা কি লিখতে বলছি? পুং। তার মানে কেবল কোন স্ট্রবিলাসের অস্তিত্ব আছে? সেটা হচ্ছে পুং স্ট্রবিলাস। কোন স্ট্রবিলাসের অস্তিত্ব আছে? পুং স্ট্রবিলাসের অস্তিত্ব আছে। ঠিক আছে, তার মানে কোন স্পোরোফিল স্ট্রবিলাস তৈরি করে? মনে রাখবো আমরা মাইক্রোস্পোরোফিল। ঠিক আছে, কোন স্পোরোফিল স্ট্রবিলাস তৈরি করে? এই মাইক্রোস্পোরোফিল গুলাই স্ট্রবিলাস তৈরি করে। কোন স্ট্রবিলাস? পুং স্ট্রবিলাস। তোমাকে পরীক্ষায় এরকম লাইন দিবে যে মেগাস্পোরোফিল গুলা স্ত্রী স্ট্রবিলাস তৈরি করে। ঠিক আছে, কি লাইন দিবে? মেগাস্পোরোফিল গুলা স্ত্রী স্ট্রবিলাস তৈরি করে। সত্য না মিথ্যা? লেখো সবাই। মেগাস্পোরোফিল গুলা স্ত্রী স্ট্রবিলাস গঠন তৈরি করে।
সত্য না মিথ্যা? ভেরি গুড। দেখো, লাইন যদি অ্যাপারেন্টলি চিন্তা করি যে মেগাস্পোরোফিল, এটা তো স্ত্রী রিলেটেড কিছু, স্ত্রী স্ট্রবিলাসি তৈরি করা উচিত, কিন্তু দেখো আমি কিন্তু তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি সেটা কি। স্ট্রবিলাস বললেই কোন স্ট্রবিলাস? পুং স্ট্রবিলাস। স্ট্রবিলাস বললেই কোন স্ট্রবিলাস? পুং স্ট্রবিলাস। তাহলে যতই আমার লাইন ঠিক থাকুক না কেন, আমার মাথায় রাখতে হবে স্ত্রী স্ট্রবিলাস নামে কোনো কি নাই? স্ট্রবিলাস নাই। স্ত্রী স্ট্রবিলাস নামে কোনো কি নাই? স্ট্রবিলাস নাই। এটা যেন মনে থাকে। ঠিক আছে? আচ্ছা, এরপর আসি আমরা, দেখো একটা জিনিস যেটা, সেটা হচ্ছে একটা স্ত্রী গ্যামেটোফাইটের একটু সামান্য অংশ যদি আঁকি। মনে করো একটা স্ত্রী গ্যামেটোফাইটের তিনটা অংশ। এটা হচ্ছে গর্ভাশয়, এটা হচ্ছে গর্ভদণ্ড, এটা হচ্ছে গর্ভমুণ্ড। ঠিক আছে? গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। তো সাধারণত, লাইনটা শুনো আগে, সাধারণত পরাগরেণু পরাগায়নের কালে গর্ভমুণ্ডে পতিত হয়। সাধারণত পরাগায়ন কালে পরাগরেণু কোথায় পতিত হয়? গর্ভমুণ্ডে পতিত হয়। কোথায় পতিত হয়? গর্ভমুণ্ডে পতিত হয়। কিন্তু আমরা মাত্র পড়ছি যে নগ্নবীজী উদ্ভিদে আসলে কি নাই? গর্ভাশয় নাই। তাহলে যার গর্ভাশয়ই নাই তার গর্ভদণ্ড গর্ভমুণ্ড থাকবে না। তাহলে তখন পরাগরেণু সরাসরি কোথায় পতিত হবে? সরাসরি এখানে যেটা, এটা হচ্ছে ডিম্বক রন্ধ্র। কোথায় পতিত হয়? ডিম্বক রন্ধ্রে পতিত হয়। সরাসরি কোথায় পতিত হয়? ডিম্বক রন্ধ্রে পতিত হয়। তাহলে এটা যেন মনে থাকে। আমরা কি বললাম? সাধারণত পরাগায়নকালে পরাগরেণু কোথায় পতিত হয়? গর্ভমুণ্ডে। কিন্তু নগ্নবীজী উদ্ভিদে যেহেতু গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড নাই, এই কারণে পরাগরেণু সরাসরি কোথায় পতিত হচ্ছে? ডিম্বক রন্ধ্রে পতিত হচ্ছে। তাহলে এই দেখো, এই লাইনগুলো তোমার এখানে লেখা আছে। মেগাস্পোরোফিলে গর্ভাশয় তৈরি হয় না, অর্থাৎ কি এদের গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড নাই। এই কারণে পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়। ডিম্বক মেগাস্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকে। গর্ভাশয় নাই বলে ফল হয় না। ঠিক আছে? ফল হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে। একই কথা এরকম দুইবার লেখা আছে। তাহলে দেখো, এই একটা জিনিস জানার কারণে আমরা অনায়াসে এই কয়টা বৈশিষ্ট্য কিন্তু ক্লিয়ার করে ফেললাম। ঠিক আছে? আচ্ছা, যেহেতু পরাগায়নের কথা চলেই আসলো, তাহলে এটা বলি, যেটা সেটা হচ্ছে এখানে আমরা যারা ক্লাস করতেছি বা আমি যে ক্লাস নিচ্ছি, আমাদের কারোই, কি না বলো, আমাদের কারোই সবচেয়ে পছন্দের ফুল সাইকাস না। মানে এমন না যে সাইকাস না দেখলে আমি মরে যাব। তবে এমন অনেকেই আছে যারা জীবনে কোনোদিন সাইকাস দেখেই নাই। এইটাই স্বাভাবিক। সাইকাস এমন কোনো অস্বাভাবিক কিছু না যেটা না দেখলে আমাদের লাইফ বৃথা। ঠিক আছে? কেন? কারণ মানুষ তো সাইকাসকে কোনোদিন পছন্দ করেই নাই, গরু ছাগল এটা কোনোদিন পছন্দ করে নাই। তার মানে কি, আসলে এর পরাগরেণু ক্যারি করার জন্য কোনো প্রকার লিভিং অর্গানিজম দায়ী না। মানে প্রাণী পতঙ্গ কেউই দায়ী না। এমন একটা জিনিস দায়ী যার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই, সেটা কি? বায়ু। এখানে দেখো, এরা সবাই কি পরাগী? বায়ু পরাগী। এরা সবাই কি পরাগী? বায়ু পরাগী। আবার যেহেতু এর স্পোরোফাইটিক দশা প্রধান ছিল, তাহলে গ্যামেটোফাইটিক কথা উল্লেখ থাকুক আর না থাকুক, আমরা সবসময় মাথায় রাখবো একটা দশা প্রধান মানেই তার জনুক্রমে কখনোই সমান আকৃতির জনুক্রম হবে না। জনুক্রমটা কি? একটু অসম আকৃতির হবে। এই কারণে এর জনুক্রমটাও কি? হেটারোমরফিক। জনুক্রমটা কি? হেটারোমরফিক। ওকে। আচ্ছা, তারপর আসে যেটা, সেটা হচ্ছে যে একটা ব্যতিক্রম ধর্মী পয়েন্ট, একটা না দুইটা আসলে। এটা কি সৃষ্টি করে? আর্কিগোনিয়া সৃষ্টি করে। যে তোমাকে যদি কোনোদিন প্রশ্ন করে যে নগ্নবীজী উদ্ভিদে আর্কিগোনিয়া সৃষ্টি করে, এইটা একমাত্র হ্যাঁ বোধক কথা। তাহলে আবৃতবীজী উদ্ভিদে একমাত্র না বোধক কথা কি? যে আবৃতবীজী উদ্ভিদে আর্কিগোনিয়া সৃষ্টি করে না। আবৃতবীজী উদ্ভিদে কি? আবৃতবীজী উদ্ভিদে আর্কিগোনিয়া সৃষ্টি করে না। এটা মনে রাখবো। তাহলে এইটা একটা ইউনিক পয়েন্ট। আবার লিপস্কারের যে ব্যাপারটা আসলে সেটা হচ্ছে, আমাদের দেখবা যাদের ছোটকালে বড় সড়ো জায়গা বিভিন্ন জায়গায় কাটছে, ওই জায়গাগুলোর দাগ এখনো রয়ে গেছে। ঠিক আছে? এবং ওই জায়গার স্কিনটা একটু অন্যরকম, নর্মাল রেগুলার স্কিনের মতো না। এগুলাকে আমরা বলি স্কার। এগুলাকে আমরা কি বলি? স্কার। ঠিক তেমনি নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রেও দেখা গেছে যখন এর পাতা ঝরে পড়ে যায়, তখন যে জায়গায় আগে পাতাটা ছিল এই জায়গায় নতুন করে পাতা তৈরি হয় না, কিন্তু এই দাগটা রয়ে যায়। ওইটাকেই বলছে লিপস্কার, যেটা নগ্নবীজী উদ্ভিদের একটা ভিন্নধর্মী বৈশিষ্ট্য। তাহলে লিপস্কার আর কিগোনিয়া সবই গেল, মোটামুটি সবগুলা পয়েন্ট গেল। এখন একটা, দুটা বাকি আছে। না বোধক আরেকটা পয়েন্ট দেখো, এর কি ঘটে না? দ্বি নিষেক ঘটে না। দ্বি নিষেক ঘটে না, আমরা দ্বি নিষেক কিন্তু পড়ে আসছি। একটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, আর ডিম্বাণুর সাথে যদি দুইটা শুক্রাণু মিলিত হয় সেটাই হচ্ছে দ্বি নিষেক। তো ব্যতিক্রম কে ছিল? ইফেড্রা। ইফেড্রা একটা নগ্নবীজী উদ্ভিদ হওয়া সত্ত্বেও এর মধ্যে কি হয়? দ্বি নিষেক হয়। ইফেড্রা একটা নগ্নবীজী উদ্ভিদ হওয়া সত্ত্বেও এর মধ্যে কি হয়? দ্বি নিষেক হয়। ইফেড্রা একটা নগ্নবীজ উদ্ভিদ হওয়ার সত্ত্বেও এর মধ্যে কি হয়? দ্বি নিষেক হয়। তাহলে ইফেড্রা একটা ব্যতিক্রম, এটা মনে রাখবা। আচ্ছা, যেহেতু এর দ্বি নিষেক ঘটে না, এই কারণে এর শস্য বা শ্বাসটা কেমন? হ্যাপ্লয়েড। কখন তৈরি হয়? নিষেকের পূর্বে তৈরি হয়। তাহলে আবৃতবীজী উদ্ভিদের শস্যটা কেমন হবে?
আবৃতবীজী উদ্ভিদের শস্যটা হবে ট্রিপ্লয়েড এবং সেটা নিষেকের পরে তৈরি হবে, ঠিক আছে। তাহলে এটা গেল হচ্ছে মোটামুটি এতটুকুর কথা। এবার আসি আমরা যেটা, সেটা হচ্ছে এই যে 9 নাম্বার পয়েন্টে জাইলেমের যে ব্যাপারটা। আচ্ছা, পরিবহন টিস্যুর ক্ষেত্রে তুমি মনে রাখবা পরিবহন টিস্যু হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম। পরিবহন টিস্যু কি? জাইলেম আর ফ্লোয়েম। জাইলেমের প্রধান উপাদান কি কি আছে? ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। ফ্লোয়েমের মধ্যে আছে হচ্ছে সিভনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। তো যার মধ্যে ট্রাকিড, ভেসেল আর হচ্ছে সিভনল, সঙ্গী কোষ হচ্ছে প্রধান। তো দেখা গেছে নগ্নবীজী উদ্ভিদে একটা থাকে একটা থাকে না, তো আমাদের যে কোনো একটা মনে রাখলেই চলে। তো আমরা মনে রাখবো হচ্ছে, আমরা এরকম মনে রাখবো যে জাইলেমে ভাই নাই, আরেকটা লাইন লেখো যেটা, সেটা হচ্ছে ফ্লোয়েমে সঙ্গী নাই, ঠিক আছে। জাইলেমে ভাই নাই, আর এটা কি লিখতে বলছি? ফ্লোয়েমে সঙ্গী নাই। তাহলে জাইলেমে ভাই নাই, ফ্লোয়েমে সঙ্গী নাই, মানে নাই মানে নগ্নবীজী উদ্ভিদ। তাহলে নগ্নবীজী উদ্ভিদে জাইলেমে আসলে কি নাই? ভেসেল নাই। ফ্লোয়েমে কি নাই? সঙ্গী কোষ নাই, ঠিক আছে। নগ্নবীজী উদ্ভিদে জাইলেমে কি নাই? ভেসেল নাই। ফ্লোয়েমে কি নাই? সঙ্গী কোষ নাই। এই দেখো, ভেসেল নাই, সঙ্গী কোষ নাই। ব্যতিক্রমকে নেটাম। নেটামটা একটু খেয়াল রাখো, নেটামের পাতার গঠন বলো বা এই ভাস্কুলার টিস্যুর গঠন বলো, এগুলো একটু আবৃত বীজ উদ্ভিদের সাথে বেশি মিলে। তাহলে দেখো, দিন নিষেকের ব্যাপারে ব্যতিক্রম ছিল এফেড্রা, আর পরিবহন টিস্যুর ক্ষেত্রে ব্যতিক্রম নগ্নবীজী উদ্ভিদকে নিতাম। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যের কথাবার্তা। তো যাই হোক, তাহলে এই গেল হচ্ছে আমাদের নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যের পুরাপুরি শেষ, ঠিক আছে। আচ্ছা, আমরা আবার যদি একটু শুরু থেকে বলি, আমরা কি বলছিলাম? নগ্নবীজী উদ্ভিদের সব হচ্ছে কি স্থলজ বা মরুজ যাই বলি না কেন, কি মনে রাখবো? কোন প্রকার কোন প্রজাতি নাই? জলজ প্রজাতি নাই। স্পোরোফাইটিক দশা প্রধান। অসম রেণু প্রসূ, মানে কি একটা বড় একটা ছোট, ঠিক আছে। ছোটটার নাম পুং স্পোর তৈরি করবে, বড়টা মেগাস্পোর যেটা, সেটা হচ্ছে স্ত্রী স্পোর বা স্ত্রী গ্যামেটোফাইট তৈরি করবে। স্ট্রবিলাস পাবো কোন ধরনের? পুং। স্ট্রবিলাস পাবো কোন ধরনের? পুং। আচ্ছা, তারপরে এদের কি নাই? গর্ভাশয় নাই, গর্ভদণ্ড নাই, গর্ভমুণ্ড নাই। এই কারণে পরাগায়নকালে পরাগরেণু সরাসরি কোথায় পতিত হয়? ডিম্বক রন্ধ্রে। ডিম্বক নগ্ন কিনারায় থাকতেছে। গর্ভাশয় নাই বলে ফল হয় না, ফল হয় না বলেই বীজ হচ্ছে নগ্ন অবস্থায় বা অনাবৃত অবস্থায় থাকে। দিন নিষেক ঘটে না, ব্যতিক্রমকে ইফেড্রা। এই কারণে শ্বাস কেমন? হ্যাপ্লয়েড। কখন তৈরি হয়? নিষেকের পূর্বে, ঠিক আছে। সত্যিকার ভেসেল থাকে না, ব্যতিক্রমকে নেটাম। ফ্লোয়েমে কি থাকে না? সঙ্গী কোষ থাকে না। কি পরাগী? বায়ু পরাগী। অসম আকৃতির যৌনক্রম তৈরি করে। আর কি গনিয়া সৃষ্টি হয়? আর কি পাওয়া যায়? লিপস্কার পাওয়া যায়। এই প্রতিটা পয়েন্ট আমরা পড়ে ফেলছি, ঠিক আছে। প্রতিটা পয়েন্ট আমরা পড়ে ফেলছি। তাহলে এই গেল তোমার হচ্ছে আমাদের এই নগ্নবীজী উদ্ভিদের কথাবার্তা শেষ। এবার আমরা সাইকাসের গঠনে চলে আসি। সাইকাসের ব্যাপার সেবার যেটা, প্রজাতির সংখ্যা তো তোমাকে শিখতে হবে, এটা নিয়ে আসলে আমার আর কোনো কিছু বলার নাই, ঠিক আছে। প্রজাতির সংখ্যা তো আমাদের শিখতেই হবে। আমরা যেটা আসি সেটা সেটা হচ্ছে যে তোমার প্রজাতির কথা, বাংলাদেশে তিনটা প্রাকৃতিক ভাবে সাইকাসের প্রজাতির কথা বলা আছে। কি কি? পিসিআর। পিসিআর দেখো, পি দিয়ে হচ্ছে সাইকাস পেকটিনাটা, সি দিয়ে সাইকাস সার্সিনালিস, আর দিয়ে সাইকাস রেভোলাটা, ঠিক আছে। এই পিসিআর মনে রাখতে হবে, ঠিক আছে। পিসিআর। গঠন বৈশিষ্ট্যের ব্যাপারে আসো, যে এখানে কাণ্ডের গঠন দেওয়া আছে, অশাখ কথাটা মনে রাখো, উচ্চতা দেওয়া আছে 8 থেকে 14 ফুট। আজিবুর স্যারের বই লেখা আছে 2 থেকে 5 মিটার। তাহলে এককটা দেখে তারপরে অ্যান্সার করো তোমার কাছে কোন বই থেকে প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এর পাতার ব্যাপার লেখা আছে, পাতাটা হচ্ছে পক্ষল যৌগিক। তারপরে কি লেখা আছে, যে এটা দেখতে অনেকটা তাল গাছের মতো বা পাম গাছের মতো, ঠিক আছে। এই কারণে এর নাম কি দিছে? পাম ফার্ন। খেয়াল করো কার সাথে সাদৃশ্য বলছে? ফার্ন। আমরা ফার্নের পাতায় কিছু কথা পড়ে আসছিলাম না? কি কি পড়ছিলাম আমরা? আমরা পড়ছিলাম ফ্রন্ড, আমরা পড়ছিলাম ক্রোজিয়ার, আমরা পড়ছিলাম সার্সিনেট ভার্নেশন, আমরা পড়ছিলাম পিনা, আমরা পড়ছিলাম হচ্ছে র্যাকিস। প্রতিটা শব্দই আমাদের একটু পরে পাইতে হবে। এটাই হচ্ছে তোমার ফার্নের সাথে একটা সুন্দর সাদৃশ্য, যদি তুমি মনে রাখতে চাও যে সাইকাসের মধ্যে, ঠিক আছে। তারপরে কি বলছে, যে এই যে পাতার মধ্যে বলছে গাঢ় সবুজ বর্ণের, মসৃণ, লেন্স আকৃতি, ঠিক আছে।
কি বলছে এদের কি বিদ্যমান, মধ্যশিরা বিদ্যমান, কি বিদ্যমান, মধ্যশিরা বিদ্যমান। এই সবই তোমাকে আমি একটু পরে দেখাই দিব। আপাতত আমরা একটু বইটা কভার করে নিই, তারপর আমি তোমাকে কম্পোনেন্ট বুকের কোন জায়গা থেকে এটা পড়তে হবে সেটা আমি তোমাকে বলে দিব বা পড়াই দিব। আচ্ছা, এবার আসি আমরা মূল। মূল থেকে এক কথায় পড়া আগে শেষ করে নিতে হবে, যে মূল যত যাই হোক বিভিন্ন কাহিনী টাহিনী পার হয়ে দিন শেষে সে কি আকার ধারণ করে, প্রবাল বা কোরালের মতো দেখায়। এই কারণে এই মূলের নাম কি, কোরালয়েল মূল বা রুট টিউবারকল। আর এর অন্তর্গঠনে মধ্য কর্টেক্সে কে থাকে, নস্টক অ্যানাবেনা। ঠিক আছে, নস্টক অ্যানাবেনা মনে রাখবা। নস্টক অ্যানাবেনা এরা দুইটাই কিন্তু সায়ানোব্যাকটেরিয়া। এরা দুইটাই কি সায়ানোব্যাকটেরিয়া, নস্টক অ্যানাবেনা দুইটাই কি সায়ানোব্যাকটেরিয়া। কিন্তু যেই স্তরে থাকতেছে স্তরের নাম দেখো শৈবাল স্তর। দুইটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, কিন্তু যেই স্তরে থাকতেছে সেটা হচ্ছে কি শৈবাল স্তর। ওকে। আচ্ছা, এবার আমি একটু তোমাকে কম্পোনেন্ট বুকে জিনিসটা দেখাই দিই। এই দেখো, কাণ্ডের কথাগুলো তো আমাদের অলরেডি পড়া হয়েছেই, তাহলে এটা নিয়ে কিছু নাই। পাতা, এটা ইম্পর্টেন্ট। দুই ধরনের, পল্লবপত্র আর শল্কপত্র। শল্কপত্রটা আগে পড়ো, বাদামি কালার। এবং পল্লবপত্রের সাথে তারা কিভাবে অবস্থান করে, একান্তর ভাবে। কিভাবে অবস্থান করে, একান্তর। পল্লবপত্র আসো, এটা হচ্ছে সবুজ বর্ণ। এরা কিভাবে থাকে, কাণ্ডের শীর্ষে সর্পিল আকারে থাকে। দেখো এদেরও সাইজ দেওয়া আছে, 1 থেকে 2.7 মিটার লম্বা। ঠিক আছে, পল্লবপত্রটা 1 থেকে 2.7 মিটার লম্বা। পক্ষল যৌগিক। র্যাকিসে 50 থেকে 100 জোড়া কি থাকে, অনুফলক থাকে। অনুফলকটাই কি, পিনা, যেটা পড়ে আসছো। এই পিনাগুলা কি স্থূল চর্মবৎ, অবৃন্তক, মসৃণ কিনারের নরমাল। ট্রান্সফিউশন টিস্যু, এটা একটা নতুন টার্ম আমাদের জন্য। তোমাদের টিস্যু ক্লাসটা হয়েছে কিনা আমি জানি না, যদি হয়ে থাকে দেখবা, বা না হইলেও পড়বা যখন। টিস্যু চ্যাপ্টারের কোথাও ট্রান্সফিউশন শব্দটা লেখা নাই। টিস্যু চ্যাপ্টারের কোথাও ট্রান্সফিউশন শব্দটাই লেখা নাই, কিন্তু এখানে এই জিনিসটা বর্ণনা করা হয়েছে। তার মানে মাথায় বর্ণনা তো করা নেই, টার্মটা ইউজ করা হয়েছে। তাহলে মাথায় রাখতে হবে ট্রান্সফিউশন টিস্যু কেবল এবং কেবল কার বৈশিষ্ট্য, ট্রান্সফিউশন টিস্যু হচ্ছে নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য। এবং সেটা কি, সেটা যদি আমরা মনে রাখতে চাই, মাথায় রাখবা সবাই আমরা নারকেল গাছের পাতা দেখছি। ঠিক আছে, মনে করো এটা হচ্ছে দুটো নারকেল গাছের পাতা মনে করো আঁকলাম। নারকেল গাছের পাতায় এরকম কোনো কি থাকে না, মাঝখান দিয়ে খালি একটা শক্ত মধ্য শিরার মতো অংশ থাকে, যেটা আমরা করতাম কি পাতাগুলা ছিঁড়ে ওই শলা দিয়ে মানুষের মারতাম। কিন্তু এর কোনো শাখা শিরা নাই, কিন্তু এর কি নাই, এই পাতায় কোনো কি নাই, শাখা শিরা নাই। তাহলে কি আছে, যে মধ্য শিরা আছে। এই যে পাশাপাশি মধ্য শিরা গুলা নিজেদের মধ্যে যে টিস্যু দ্বারা যোগাযোগ রক্ষা করে। ঠিক আছে, পাশাপাশি মধ্যশিরাগুলা নিজেদের মধ্যে যে টিস্যু দ্বারা যোগাযোগ রক্ষা করে, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা ট্রান্সমিশন টিস্যু বলি। সেটাকে আমরা কি বলি, ট্রান্সমিশন টিস্যু বলি। তাহলে এটা মনে রাখবা। ঠিক আছে, পাশাপাশি পাতার টিস্যুগুলা একত্রে যা দ্বারা, যে টিস্যু দ্বারা যোগাযোগ রক্ষা করে নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে, সেটাকে আমরা কোন টিস্যু বলি, ট্রান্সমিশন টিস্যু বলি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মোটামুটি এর পাতার জন্য ইম্পর্টেন্ট তথ্যগুলা শেষ। ঠিক আছে, আচ্ছা এবার আসি আমরা যেটা, সেটা হচ্ছে মূল। মূলের এতটুকু আমরা অলরেডি পড়ছি। আদিপুর স্যারের বই থেকে এই অন্তর্গঠনটা একটু পড়বা। কেন এই অন্তর্গঠন তোমার এমন না যেখানে কঠিন কিছু, টিস্যু চ্যাপ্টার এটা পড়া হয়েছে, যে মূলত্বক কি, এপিব্লেমা, প্যারেনকাইমা দিয়ে তৈরি হয়। বহিস্তরটা হচ্ছে বহুস্তর বিশিষ্ট প্যারেনকাইমা। অন্ততকটা হচ্ছে সর্বাপেক্ষা ভেতরের স্তর, এটা সবাই জানি। পরিচক্র বহুস্তর, এটা মনে রাখো। আমার কাছে যেটা মনে হয়েছে, যদি কোনোদিন পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে, এই 5 নাম্বার পয়েন্টটা থেকে আসবে। সেটা কি, এর পরিবহন কলাটার বিন্যাসটা কেমন। এটা অরিয় ভাবে থাকে, এক্সার্ক হচ্ছে এদের গঠন, এবং স্টিলিটা হচ্ছে টেট্রার্ক। ঠিক আছে, স্টিলিটা হচ্ছে টেট্রার্ক, এটা মনে রাখবা। এক্সার্ক গঠন আমরা জানি সবাই। ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সার্ক। মানে মূলে মেটাজাইলেম মাঝে থাকলে এটাকে আমরা এক্সার্ক বলি। আর স্টিলি টেট্রার্ক মানে এরকম 4টা হবে খালি। ঠিক আছে, এরকম 4টা হবে, এটাকে টেট্রার্ক বলছে। এবং এই বিন্যাসটা হচ্ছে অরীয় বিন্যাস। তাহলে এটা গেল হচ্ছে আমাদের মূলের কথাবার্তাও শেষ। পল্লবপত্র শল্কপত্রের ডিফারেন্স তো তোমার ওই কথার মধ্যেই চলে গেল। তুমি দেখো, একটা সবুজ, একটা বাদামি, একটা সর্পিল আকারে থাকে, একটা একান্তর ভাবে। দুইটাই পাতা, একটা মনে করো অনেক বড়, অনেক তার বৈশিষ্ট্য বহন করতেছে। শল্কপত্র হচ্ছে আসলে মেইনলি সে, মনে করো যে কাণ্ড যদি চিন্তা করো, কাণ্ডের সাথেই একমাত্র একদম কাছাকাছি লাগানো অবস্থায় থাকতেছে। ঠিক আছে, ওইটা এত বড় হইতেছে না বা এত মেজর রোল প্লে করতেছে না। তোমাকে যদি বলে যে সাইকাসের পাতা, তাহলে সাইকাসের পাতা বলতে আসলে পল্লবপত্রকে বোঝায়। সাইকাসের পাতা বলতে আসলে কাকে বোঝায়, পল্লবপত্রকেই বোঝায়। এটাই হচ্ছে এর বেসিক পার্থক্য। তাহলে এই গেল হচ্ছে এতটুকু শেষ। এবার আসি আমরা
সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য। আচ্ছা আসি, যেটা আমরা সেটা হচ্ছে এই যে একটু আগে কে যেন বললো যে এই ভাইয়া না এই স্যারটা অনেক দেয়, তোমার হচ্ছে বকা দেয়, হ্যান ত্যান দেয়, আজকে এক ঘন্টা দেয় নাই, তাই না? যে কেন দেই এবার বুঝতেছো তো? কমেন্ট সেকশন দেখলে বকা না দিয়ে আর থাকা যায় না, বুঝছো? আচ্ছা আসি, সাইকাস উদ্ভিদের যেটা সেটা হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্যে আসি, যেটা অলরেডি আমাদের পড়া হয়ে গেছে। সেটা কি, সাইকাসটা হচ্ছে স্পোরোফাইট, দেহমূল কাণ্ড পাতায় ভাগ করা যায়, পাম জাতীয়, ঠিক আছে, বীজ নগ্ন অবস্থায় থাকে, পক্ষল যৌগিক। এই দেখো কচি পাতার ভার্নেশন সার্সিনেট পরে আসছিলাম না আমরা টেরিসের মধ্যে, এটা ওই যে কুণ্ডলিত পাতার অবস্থানকে সার্সিনেট ভার্নেশন বলে। ট্রান্সমিশন টিস্যু পাওয়া যায়, কোরালয়েড মূল পাওয়া যায়, স্ট্রবিলাস গঠন করে কিন্তু স্ত্রীনুপত্র পারে না, হেটারোস্পোরিক, বাতাসের দ্বারা পরাগায়ন। এইটা ইম্পর্টেন্ট যে সাইকাসের শুক্রাণু সর্ববৃহৎ, শুধু শুক্রাণু না, মনে রাখবা ডিম্বাণুটা সর্ববৃহৎ। তাহলে টোটাল কথা, সাইকাসের জনন কোষই হচ্ছে উদ্ভিদ কোলের মধ্যে সর্ববৃহৎ। এবং এর শুক্রাণু কয় ফ্লাজেলা? বহু ফ্লাজেলা। শুক্রাণু কয় ফ্লাজেলা? বহু ফ্লাজেলা। আমরা যখন টেরিস পড়ছিলাম, টেরিসের শুক্রাণু কয় ফ্লাজেলা ছিল? বহু ফ্লাজেলা ছিল। টেরিসের শুক্রাণু কয় ফ্লাজেলা ছিল? বহু ফ্লাজেলা বিশিষ্ট ছিল। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে তো আমাদের সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য শেষ। এখন দেখো আসছে এই যে সাদৃশ্যর যে কথাটা বলছিলাম, কি সুন্দর সবগুলো পয়েন্ট মিলে যায়। সাইকাস ফান্ড দুজনই কি স্পোরোফাইট, পক্ষল যৌগিক, কুণ্ডলিত অবস্থায় কচি পাতা, শুক্রাণু বহু ফ্লাজেলা, হেটেরোমরফিক জনক্রম। প্রতিটা লাইন আমাদের পড়া, ঠিক আছে? তাছাড়া এগুলো সবই আমরা তোমার কম্পোনেন্ট বুকেও দিয়ে রাখছি। এবার আসি জনন প্রক্রিয়া। জনন প্রক্রিয়ার ক্ষেত্রে দেখো যেটা সেটা হচ্ছে দুই প্রকারে ঘটে বলছে, একটা অযৌন আর একটা হচ্ছে যৌন জনন। অযৌন জননটা কি আসলে, অঙ্গজ জননটা কি ওরা অযৌন জনন বলছে। এই দেখো অঙ্গজ জননটা কি অযৌন জনন বলছে, আসে না এগুলো পরীক্ষায় আসে। যেটা সেটা হচ্ছে যৌন জনন। পুংরেণুপত্র বা মাইক্রোস্পোরোফিল সৃষ্টি করে মচাকৃতির কি তৈরি করে? স্ট্রবিলাস, আমরা পড়ে আসছি। পুংরেণুপত্র সরু বর্ধিত মাথাকে কি বলে? অ্যাপোফাইসিস বলে, এটা মনে রাখবো, কি বলে? অ্যাপোফাইসিস বলে। আর স্পোরাঞ্জিয়া কিভাবে তৈরি হয়? 2 থেকে 5টা স্পোরাঞ্জিয়া একত্রে অবস্থান করে সোরাস গঠন করে। তাহলে পুংরেণুপত্রের পৃষ্ঠদেশে হচ্ছে স্পোরাঞ্জিয়া, 2 থেকে 5টা স্পোরাঞ্জিয়া মিলে কি তৈরি করে? সোরাস গঠন করে। ঠিক আছে, এর মধ্যে থেকেই পরে শুক্রাণু বের হয়। অপরদিকে স্ত্রী রেণুর ক্ষেত্রে দেখো জিনিসটা কি দেখতে, ওই যে ফনা তোলা সাপের মাথার মতো দেখায়। ঠিক আছে, এই কারণে এটাকে মানুষজন কি ওই যে সর্পমণি হিসেবে বিক্রি করে, যেটা আমি একটু পরে বলবো। আর এটা কি সৃষ্টি করে, আর কি গুণিয়া সৃষ্টি করে, এটা আমরা বলছিলাম, এটা একটা আদি বৈশিষ্ট্য। বহু ফ্লাজেলা বিশিষ্ট, উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ। মনে রাখবা পুংরেণুপত্র বা যে মাইক্রোস্পোরোফিল বা শুক্রাণুর লেনটা হচ্ছে 3 থেকে 5 সেন্টিমিটার। আর ডিম্বাণু যেটা মেগাস্পোরোফিল, এটা হচ্ছে 15 থেকে 20 সেন্টিমিটার। তোমাদের কম্পোনেন্ট বুকে দেখো এটা 15 থেকে 2 উঠছে, এটা কিন্তু 15 থেকে 20 সেন্টিমিটার হবে। ঠিক আছে, তাহলে মাইক্রোস্পোরোফিলটা হচ্ছে 3 থেকে 5, আর মেগাস্পোরোফিলটা হচ্ছে 15 থেকে 20 সেন্টিমিটার। এতটুকু মনে রাখো। আচ্ছা এখন আসি আমরা সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব। এখানে যা যা কথা লেখা আছে সব আমি এখানে হচ্ছে জাস্ট একটু বক্স করে দিছি, আর কিছু না। ঠিক আছে, লাইক খাদ্য হিসেবে সাইকাস আর্সেনালিস থেকে কি হয়, রেগুলেটর থেকে কি, পেকটিনাটা যে শাক সবজি হিসেবে ব্যবহার করা হয়, পাকস্থলীর পীড়া চর্মরোগের ওষুধে কি ব্যবহার করা হয়? সার্সিনালিস। বলবর্ধকে কি হয়? রেভুলোটা। তবে দেখো মদে জাস্ট বলছে সাইকাসের কাণ্ডের মজ্জা। এই যে সর্পমণি হচ্ছে স্ত্রীরেণুপত্র, দেখো লিখে দিছে যে সর্পমণি মানে কি, এটাকে সর্বরোগের ঔষধ, আবার অনেক সময় সর্পরোগের ওষুধ হিসেবে বিক্রি করা হয়। তো এটাই হচ্ছে এখানে মোটামুটি গুছায় দেওয়া। তো এটা গেল এতটুক। এরপর একটা জিনিস আছে যেটা আমাদের হাসান স্যারের বই রেগুলার নাই, কিন্তু এটা হচ্ছে অন্য রাইটারের বই আছে, ওগুলো সব মিলাই হচ্ছে এটা বানানো। তোমাদের যে স্পেশাল এক্সামের টপিক দিবেন আজকে, এখনো মনে টপিক লিস্ট দেয় নাই, তো স্পেশাল এক্সামে যখন টপিক লিস্ট দিবে দেখবো এখানে কিন্তু জিমনোস্পার্মের অর্থনৈতিক গুরুত্ব লেখা আছে। তার মানে আমি কিন্তু তোমাকে আসলে এইটা দিছি, এটা কিন্তু পড়ো, এটা স্পেশাল এক্সামে এখান থেকে প্রশ্ন আসছে। তো দেখো এখানে কি আছে, যে কাঠ হিসেবে ব্যবহার করা হয় কোনটা, এখানে কিচ্ছু করা নাই। যে রেল লাইনের স্টিল পার্ট তৈরিতে এগুলা ব্যবহার করা হয়, জ্বালানি হিসেবে এগুলা, খাদ্য হিসেবে এটা,
ওষুধ হিসেবে আমার কাছে মনে হচ্ছে কঠিন, এই মানে ইম্পর্টেন্ট। বাকিগুলো তো আসলে কঠিন, মনে রাখাটা টাফ। তুমি রিডিং পড়বা, মনে থাকলে থাকলো, না থাকলে সমস্যা নাই, কিন্তু ওষুধ হিসেবে তা মনে রাখতে হবে। চিকিৎসা ক্ষেত্রের ব্যাপারগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেমন গনোরিয়া, লিম্ফেডেনোপ্যাথি মানে গ্রন্থিস্ফীতি রোগের প্লাস্টার, পাকস্থলী সংক্রান্ত সমস্যায় কি ব্যবহার করা যেতে পারে? ঠিক আছে, এটা হচ্ছে পাইনাস রক্সবার্গি। পি মানেই পাইনাস, ঠিক আছে, পি মানেই পাইনাস মনে রাখবা, রক্সবার্গি। আর ইফেড্রা থেকে তো ইফেড্রিন আমরা জানি শ্বাসকষ্টে শোভাবর্ধনকারী। গেল এটা। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের টোটাল অর্থনৈতিক গুরুত্বের কথাবার্তাও শেষ। এই হচ্ছে নগ্নবীজ উদ্ভিদ শেষ। এখন আমরা আসি যেটা, সেটা হচ্ছে আবৃতবীজ উদ্ভিদে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে তোমার এই আবৃতবীজ উদ্ভিদ সম্পর্কে যদি লিখি, এটা সেটা হচ্ছে আবৃতবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য আমরা পড়বই না। আবৃতবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য আমরা কি করব না, পড়বো না। কেন? কারণ আমরা তো নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য পড়ছি। আমরা খালি এই যে এই জায়গাটা ভালো মতো শিখবো। এটাও কোথা থেকে শিখবো? কম্পেনিয়ন বুক থেকে শিখবো। ঠিক আছে, এটাও কোথা থেকে শিখবো? কম্পেনিয়ন বুক থেকে শিখবো। কেন? আমি এখানে সুন্দর মতো ভাগ করে দিছি যে বাংলাদেশে এবং পৃথিবীতে এরকম আলাদা করে লিখছি। বাংলাদেশের সবচেয়ে বড় ছোট কি এরকম দুইটা ভাগ করছি, পৃথিবীতে সবচেয়ে বড় ছোট কি এরকম ভাগ করছি, এবং যেটা যেটা লেন্থ দেওয়া আছে ওইটা ওইখানে লেখা আছে। ঠিক আছে, সুন্দর মতো যে উলফিয়া, উলফিয়া রিজা, ইউক্যালিপটাস মার্জিনাটা, বৈলাম, গর্জন, তেলছুট, এই নামগুলো তুমি ওইখান থেকে পড়ে ফেলতে পারবা। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের এতটুক। এইটা হচ্ছে আমরা পড়বো। এখন আমি যে স্লাইডটা দিচ্ছি, এইটা হচ্ছে আমাদের মুখস্থ করতে হবে। এখানে হচ্ছে তোমার নগ্নবীজি আবৃতবীজির পার্থক্য দেওয়া আছে। তুমি দেখো তাকায়, এই যে নগ্নবীজির পোর্শনে যা যা লেখা আছে তার সব আমাদের পড়া। যা যা লেখা আছে তার সব আমরা পড়ছি। যে গর্ভাশয় গর্ভদণ্ড নাই, ফল হয় না, এই কারণে ফল সৃষ্টি হয় না, ফল হয় না বলে বীজ নগ্ন বনাবৃত অবস্থায় থাকে। ব্যতিক্রম পয়েন্ট ছিল আর্কিগোনিয়া সৃষ্টি করে, এর জন্য দেখো আর্কিগোনিয়া সৃষ্টি করে না। ন লিখে ফেলছিল, মনে হয় যে টাইপরাইটার সে চিটাং বাড়ি ছিল। ঠিক আছে, এই কারণে আর্কিগোনিয়া সৃষ্টি হয় ন। আচ্ছা, পরাগায়নের ক্ষেত্রে পরাগরেণু সরাসরি কোথায় পতিত হয়? ডিম্বক রন্ধ্রে। এটা বলছিলাম আমরা, নরমালি পরাগরেণু কই পতিত হওয়ার কথা? গর্ভমুণ্ডে। দ্বিনিষেক ঘটে না, এই কারণে হ্যাপ্লয়েড। এটা দেখো দ্বিনিষেক ঘটে, ট্রিপ্লয়েড। ঠিক আছে, আর কি নিষেকের পরে হয়, এটা নিষেকের পূর্বে। ভেসেলে যে ভেসেল কোষ, সঙ্গী কোষ নাই, কিন্তু এর মধ্যে আছে। পরাগায়নের মাধ্যমে এর কেবল বায়ু, বাট এ যে কোনো কিছুর মাধ্যমে পরাগায়ন করতে পারে। তো খেয়াল করছো, আমরা কিন্তু ওই বৈশিষ্ট্যগুলা এমন ভাবেই পড়ছি যেন আমার এই আবৃতবীজি নিয়ে কোনো প্রকার কন্ট্রোভার্সি বা কোনো প্রকার ঝামেলা না পড়তে হয়। And যেখান থেকেই প্রশ্ন আসুক, আবৃতবীজি আসুক আর নগ্নবীজি আসুক, তোমার তো প্রশ্ন পারা উচিত। কারণ আমি তোমাকে আসলে একটা সেগমেন্ট পড়াইলে আমি কিন্তু তোমাকে দুইটা জায়গা থেকে তুমি যদি অ্যান্সার করতে পারো, ওইভাবেই তোমাকে রেডি করে দিছি। আচ্ছা, আসি আমরা যেটা, সেটা এই যে এখন আমার ডিকশনারি ভিত্তিক জায়গাগুলো শুরু হয়ে গেছে। তো আমরা এই ডিকশনারি ভিত্তিক কিছু কথা এখানে পড়বো, আর কিছু জিনিস কম্পেনিয়ন বুক থেকে পড়বো। ঠিক আছে, তো যে ব্যাপারটায় আসি, এই জায়গাটা আগে একটু দাগাই, এটা দাগাই তো মিস হয়ে গেছে, এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই যেমন রাইজোমের ক্ষেত্রে যে আদা, হলুদ, টিউবারের ক্ষেত্রে টিউবের মতো দেখতে হচ্ছে আলু, বাল্বের মতো ছোট ছোট দেখতে কে আছে? পেঁয়াজ, রসুন। এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পাতার ক্ষেত্রে হচ্ছে প্রশ্ন যদি কঠিন করার চিন্তা করে, তখন হচ্ছে তোমার পাতা রিলেটেড প্রশ্ন আসতে পারে। তো পাতার মধ্যে আমি প্রেফার করি যে পিটিওল, এই জায়গাটা হচ্ছে একটু ভালো মতো পড়া। কারণ এখানে তিনটা কথা তোমার সংজ্ঞা পড়ে যাবে, যে পাতার বোটাই হচ্ছে পিটিওল। বোটা থাকলে ওটাকে বলি পিটিওলেট, বোটা না থাকলে ওটাকে আমরা বলি সেসাইল। এই তিনটা টার্ম ভালো মতো মনে রাখতে হবে। দেন তুমি এবার স্টিপিউল, মুক্তপর্শ, সরল, কম্পাউন্ড, এগুলো তুমি রিডিং পড়ো, আমার কোনো কিছু আসবে যাবে না, কিন্তু তোমার ওই প্রথম তিনটা সংখ্যা ভালো মতো মনে রাখতে হবে। আর আসলে যে পক্ষল যৌগিক মানে কি, পাতা পাতা যদি এরকম যৌগিক আকারে হয় তাহলে সেটাই হচ্ছে পক্ষল যৌগিক। এখন পক্ষল যৌগিকের কাহিনী আছে, এটা হচ্ছে আগে পক্ষল যৌগিক সাজাই নিলা।
এখন বলে অনেক সময় অচুর পক্ষল সচুর পক্ষল, এই যে আমি এখন যে অবস্থাটায় রাখছি এটা হচ্ছে অচুর পক্ষল, এই রাইট নাও এটা হচ্ছে অচুর পক্ষল, কিন্তু আমি সেম জিনিসটাই জাস্ট এখানে একটা দিয়ে দিলাম, এটাও কিন্তু পক্ষল যৌগিকই, কিন্তু এটা আর একটু স্পেসিফাই করলে এটা কি সচুর পক্ষল, এটা একদম স্পেসিফাই করলে কি সচুর পক্ষল, ব্যাপারটা হচ্ছে এইটা। ঠিক আছে, অচুর মানে আলটিমেটলি দুজনেই কিন্তু পক্ষল যৌগিক, কিন্তু অচুর মানে এর কোনো চূড়ায় কোনো আলাদা সিঙ্গেল বেজোর কিছু নাই, যেটা সচুর মানে চূড়ার মধ্যে একটা সিঙ্গেল বেজোর একটা পাতা আছে, এটাই হচ্ছে তোমার বোঝানোর জন্য, আর কিছু না। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা পরেরটায় যাই। তোমাদের এই যে স্পেশাল এক্সামের যে টপিক লিস্ট দিবে ওইখানে এই টপিকটাও দেওয়া থাকবে যে ফুল সম্বন্ধে প্রয়োজনীয় শব্দাবলী। তো তোমরা যদি ভাবো ফুল সম্বন্ধে প্রয়োজনীয় শব্দাবলী মানে আসলে খালি যে এতটুক, তাহলে কিন্তু বোকার রাজ্যে বাস করতেছো। ফুল সম্বন্ধে প্রয়োজনীয় শব্দাবলী এখান থেকে শুরু করে কোন পর্যন্ত, এখান থেকে শুরু করে অমরা বিন্যাসের আগ পর্যন্ত যা যা লেখা আছে সব কিন্তু ফুল সম্বন্ধে প্রয়োজনীয় শব্দাবলীর পার্ট। ঠিক আছে, সুতরাং স্পেশাল এক্সামের জন্য যখন পড়তে নিবা অবশ্যই এই যে আমি আসলে কি ফুল সম্বন্ধে এই জায়গা থেকে শুরু করে একদম ফল পর্যন্ত লাস্ট পর্যন্ত পড়বা, ফলের লাস্ট পর্যন্ত পড়বা, পুরোটাই হচ্ছে তোমার দেওয়া আছে। এই টপিক লিস্টে দেখবা আলাদা করে অমরা বিন্যাস আর ফলের কথা লেখা আছে, আর ফুল সম্বন্ধে প্রয়োজনীয় শব্দাবলী লেখা আছে। মানে আসলে কি বুঝাইছে আমি, এখান থেকে শুরু করে তিল হচ্ছে তোমার ওই ফলের শেষ পর্যন্ত তুমি হচ্ছে ডিকশনারি পোর্শনটা পড়তে হবে স্পেশাল এক্সামের জন্য। তাহলে আসি আগে যে জিনিসটা একটু খেয়াল করি। মনে করো একটা আদর্শ ফুল যদি আমরা আঁকি, ঠিক আছে, মনে করি এটা হচ্ছে আদর্শ ফুল, মোটামুটি আর কি কোন রকম যা আঁকা যায় আর কিছু তো করার নাই। আচ্ছা, এটা একটা লম্বচ্ছেদ দেওয়া আছে, তোমাকে আমি একটা, এই আমি কি কোনো কিছু পড়বো না এটা বলছি নাকি এখনো? যা বলি আগে ভালো মতো শুনো, অ্যাডভান্স কোনো প্রশ্ন করবা না। আমার যদি কথা শেষ হয় তারপরে যদি কোনো কিছু বাদ পড়ে যায় জানার থাকে, তখন তুমি হচ্ছে তোমার পড়া দিবা। তার আগে এই ফালতু কথাবার্তা বললে চড়াইতে তো পারতেছি না, নিজে একটা চড় দিয়ে বের হয়ে যাবা। ঠিক আছে, যার মাথা ঘুরাইতেছে মাথা ঘুরানোর ওষুধ খেয়ে ঘুমায় পড়ো, ক্লাস করার দরকার নেই তোমার। পরীক্ষা দিতে গেলে প্রশ্ন দেখলে এরকম মাথা ঘুরায় অজ্ঞান হয়ে পড়ে থাকো, চান্স পাওয়া লাগবে না। আচ্ছা দেখো, যেটা সেটা হচ্ছে এই যে একটা ফুলের কি দেওয়া আছে, লম্বচ্ছেদ দেওয়া আছে, তো আমি কি বললাম এটাকে প্রস্থচ্ছেদ করতে। লাইক মনে করো তুমি এই বরাবর যদি কাটো, তাহলে আমি কি কি জিনিস ছেদ করে যাব। মনে রাখবা সবার আগে যে জিনিসটা কাটবে এটা হচ্ছে সবার বাইরের স্তবক। এই যে সবার আগে হচ্ছে এখানে একটা জিনিস থাকে এরকম গ্রিন কালারেরই জিনিসটা, সেটা কি থাকে, সেটা হচ্ছে বৃতি। তারপরে যে জিনিসটা কাটে সেটা হচ্ছে দল। এরপর যে জিনিসটা কাটে এটা হচ্ছে পুংস্তবক বা পুংকেশর। এবং সবার শেষে যেটা কাটে এটা হচ্ছে গর্ভাশয় বা স্ত্রীস্তবক। এইটা হচ্ছে একটা আদর্শ ফুলের গঠন। এই দেখো এখানে তোমার বই লেখা আছে যে পুষ্পাক্ষের মধ্যে দেখবা চারটা স্তবক নিয়ে গঠিত। কয়টা স্তবক নিয়ে গঠিত? চারটা। প্রথমটাই দেখো ক্যালিক্স বা বৃতি, পরেরটা হচ্ছে করলা বা দলমণ্ডল। এই যে ইংলিশ টার্মগুলো আসলো, ইংলিশ টার্মগুলো অবশ্যই পড়বা। ইংলিশ টার্মগুলো কি অবশ্যই পড়বা, কারণ কি এইগুলোর ইংলিশেও লেখা আছে, আবার ইংলিশটাকে কিন্তু দেখো বাংলায়ও লেখা আছে। লাইক ক্যালিক্স কে CALYX না লিখে কয় জফলা আকার লয় রস্যিকার কয় শয়ে সংযুক্ত কিন্তু লেখা আছে। সুতরাং প্রশ্ন করার সময় ইংলিশ টার্মগুলো এইভাবে ইউজ করতে পারে, এটা এমন কোনো কিছু না। ঠিক আছে, তাহলে দেখো সবার বাইরের স্তবক হচ্ছে বৃতি, তারপরে দল, তারপরে পুংকেশ, তারপরে কি গর্ভাশয়। এটা হচ্ছে আমাদের জানা হয়ে গেল। এখন তোমার এখান থেকে কি কি শিখতে হবে, যেটা শিখতে হবে সেটা হচ্ছে এই বৃতির একক বা দলকে কি, মানে বৃতির প্রতিটা সদস্যকে বা এককে কি বলা হয়, বলা হয় হচ্ছে
সেপাল। দলের প্রতিটা এককে বা সদস্যকে কি বলা হয়? বলা হয় হচ্ছে পেটাল। পুংকেশরের প্রতিটা সদস্যকে বা স্তবককে কি বলা হয়? স্ট্যামেন। আর গর্ভাশয়ের বা গর্ভকেশরের প্রতিটা স্তবককে কি বলা হয়? কার্পেল। ঠিক আছে, আমি জাস্ট লিখি যেহেতু সবগুলাতেই প্রথম অক্ষর লিখছি। ঠিক আছে, আচ্ছা, এটা গেল হচ্ছে প্রতিটা সদস্য, এগুলো সব বইয়ের মধ্যে আছে। এই দেখো, এই যে সেপাল, পেটাল, স্টেমেন, আর এটা পরের পেজ যখন দেখাবো এখানে কার্পেলটা দেখাই দিব। এখন এখানে যেটা আসে আরেকটু জিনিস, সেটা হচ্ছে এই যে চারটে স্তবকের মধ্যে এই দুইটা হচ্ছে নিষেকে সরাসরি অংশগ্রহণ করে। ঠিক আছে, তৃতীয় আর চতুর্থ, মানে কি পুংকেশর আর গর্ভাশয় এরা হচ্ছে নিষেকে সরাসরি অংশগ্রহণ করে, এই কারণে এরা হচ্ছে অত্যাবশ্যকীয়। এরা কি? অত্যাবশ্যকীয় স্তবক। আর বৃতি আর দল সাথে থেকে হেল্প করে, এই কারণে এই দুইটা হচ্ছে সাহায্যকারী স্তবক। ঠিক আছে, তাহলে সাহায্যকারী স্তবক হচ্ছে বৃতি দল, আর অত্যাবশ্যকীয় স্তবক কি? পুংগ্যামিত বা পুংকেশর আর গর্ভাশয়। কেন? একটু পরে আমরা দেখবো কি বইয়ের মধ্যে একটা টার্ম আছে যে কিছু কিছু ক্ষেত্রে বৃতি দল পৃথকযোগ্য না, কিছু কিছু ক্ষেত্রে বৃতি দল পৃথকযোগ্য না, তখন এদেরকে আমরা একত্রে কি বলি? পুষ্পপুট বা পেরিয়েন। একত্রে আমরা কি কি বলি? পুষ্পপুট বা পেরিয়েন। এই পুষ্পপুট বা পেরিয়েন্টের প্রতিটা সদস্যের নাম হচ্ছে টেপাল। পুষ্পপুট বা পেরিয়েন্টের প্রতিটা সদস্যের নাম কি? টেপাল। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের একটা আদর্শ ফুলের গঠন এবং প্রতিটা সদস্য বা একক কি সেগুলো আমরা পড়ে ফেললাম। যেহেতু এই পেজটা আছে একবারে শেষ করে যাই এস্টিমেশনটা। যেমন যদিও তোমার ক্লাস টোরের টেকনিক দেওয়া আছে, কিন্তু কিভাবে মনে রাখবা কি না আমি জাস্ট তাও দেখাই দিই। ওপেন মানে কি কোনো বৃত্তি বা দল যে হোক না কেন কেউ কাউকে টাচ করবে না, দেখো এই যে গ্যাপ থাকতেছে, এটা হচ্ছে ওপেন বা মুক্ত। প্রতিটা যদি প্রান্ত একটা আরেকটাকে টাচ করে রাখে সেটা হচ্ছে প্রান্ত স্পর্শী বা ভালভেট। উদাহরণ কি? মালবেসি গোত্রের মনে রাখবা বৃত্তির এস্টিমেশন মানে জবার বৃত্তি। ঠিক আছে, জবার বৃত্তি। আচ্ছা, টুইস্টেড মানে কি? পাকানো, ঠোঙ্গা বানায় না, যেমন ঝালমুড়ি খাওয়ার সময় যে ঠোঙ্গাটা এরকম মোড়ায় বানায়, ওইটাই পাকানো বা টুইস্টেড। দেখো মনে মানে কি এর প্রতি মনে করে যদি একটা বৃত্তি বা দল চিন্তা করো, এই যদি একটা বৃত্তি বা দল চিন্তা করো, এর একটা প্রান্ত ঢাকা থাকবে, একটা প্রান্ত খোলা থাকবে। ঠিক আছে, একটা ঢাকা একটা খোলা, এই কারণে দেখতে একদম পুরো টুইস্টেড বা পাকানো বা মোড়ানো মনে হয়। এটা হচ্ছে জবা ফুলের দল। রইলো বাকি তিনটা, দেখো ইমব্রিকেট, কুইনক্যান্সিয়াল, ভ্যাক্সিলারি। ইমব্রিকেট, কুইনক্যান্সিয়াল, ভ্যাক্সিলারি। ঠিক আছে, এইটার জন্য এরকম লিখবো আমরা ই কু ভে। ঠিক আছে, ইমব্রিকেট, কুইনক্যান্সিয়াল, ভ্যাক্সিলারি, ই কু ভে লিখে এরকম লিখবা 1 2 5। 1 2 5 দেখো কেন? এই যে ইমব্রিকেটের মধ্যে বলছে একটার উভয় প্রান্ত আবৃত, তো একটার উভয় প্রান্ত অনাবৃত। এই যে ছবির দিকে তাকায় দেখো, এইটার উভয় প্রান্তই আবৃত আছে, আবার এইটার উভয় প্রান্ত অনাবৃত আছে। কুইন ক্যান্সেলে 2 লিখছি মানে কি দুইটা পাপড়ির মধ্যে এরকম কথা লেখা আছে। এই দেখো কুইন ক্যান্সেলে এইটা আর হচ্ছে এইটা, এই দুইটা হচ্ছে আবৃত আছে পুরাপুরি, আর এইটা এবং এইটা, এই দুটো হচ্ছে পুরোপুরি অনাবৃত অবস্থায় আছে। আর ভ্যাক্সিলারিতে বলবে কি বড় পাপড়ি এবং 5টি কথাটা আছে, দেখো বড় পাপড়ির মধ্যে 5টির মধ্যে। খেয়াল করছো? তাহলে আমরা কিন্তু এই যে ই কুবে তিনটা সংজ্ঞা দিয়ে পড়া শেষ করে ফেললাম। উদাহরণটা আমি আবারও বলতেছি, ক্লাস তোমার কম্পেনিয়ন বুকে দেওয়া আছে, তুমি এটা এখান থেকে পড়তে পারবা। তাহলে এই গেল হচ্ছে আমাদের এতটুকু মোটামুটি। আচ্ছা, তাহলে এই পেজের কাজ শেষ, পরেরটায় যাই। ম্যাজিক ওয়ার্ড দেওয়া আছে, ওইটা কিভাবে পড়বা না ওইটাই মনে রাখতে হবে। সব মানে কিছু কিছুর ক্ষেত্রে দেখবা ম্যাজিক ওয়ার্ডও মনে রাখার টেকনিক পারা গেছে, যেগুলো রেগুলার মিলাইতে পারছি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যায় নাই, তখন কি করছি এত বড় সংখ্যা তো আর মনে রাখা যাবে না, ওই বড় সংখ্যা থেকেই এই ছোট ছোট ওয়ার্ড গুলাই যেন তুমি মনে রাখার চেষ্টা করো বা মুখস্থ করো, ওইটাই হচ্ছে তোমাকে হেল্প করবে, আর কিছু না। আসলে এখানে দেখো যেটা সেটা হচ্ছে প্রজনন চ্যাপ্টারে কিন্তু আমরা এই জিনিসটা দেখছি যে একটা পুংগ্যামেটোফাইটের গঠনের মধ্যে যে এটা ছিল কি পুংদণ্ড, আর এর মাথার মধ্যেই থাকতে ছিল কি, যে এর মাথার মধ্যেই হচ্ছে এই পরাগধানী। পরাগধানীর ভিতরে কি তৈরি হতো? পরাগরেণু। এই পরাগরেণু গুলা কি দ্বারা যুক্ত ছিল? যোজনী বা লিঙ্কাস দ্বারা যুক্ত ছিল। কি দ্বারা যুক্ত ছিল? যোজনী বা লিঙ্কাস দ্বারা যুক্ত ছিল। এবং এখান থেকে যে পরাগরেণু তৈরি হবে, এই পরাগরেণুর গায়ে কি থাকবে? কাঁটা থাকবে। পরাগরেণুর গায়ে কি থাকবে? কাঁটা থাকবে। কেন? যেন সে
গর্ভমুণ্ডে যখন পতিত হবে এই কাঁটা দিয়ে যেন সুন্দর মতো এখানে আটকাইতে পারে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তো এই যোজনী বা লিঙ্কার্স বা তোমার পরাগরেণু বা পরাগধানী যাই বলি না কেন এই টার্মগুলা। এখন এখানে যেটা শিখবা, এই যে পুংকেশর গুলা, এই পুংকেশরের মধ্যে যদি 6টা থাকে, 6টার মধ্যে যদি 4টা লম্বা হয়, 6টার মধ্যে 4টা লম্বা হইলে টেট্রাডিনোমাস, টেট্রা মানে 4। আর 4টার মধ্যে যদি 2টা লম্বা হয় তখন এটাকে বলে ডাইডিনোমাস। কথাটা খেয়াল রাখো কিন্তু, ঠিক আছে? তাহলে 6টা থাকলে 6টার মধ্যে 4টা টেট্রাডিনোমাস, 4টার মধ্যে 2টা হইলে ডাইডিনোমাস। বাস। গাইনিসিয়াম দেখো এই যে স্ত্রী স্তবক, আমি কার্পেল বলছিলাম, এই কার্পেল। আর পেরিয়েন বা পুষ্পপুট, এই দেখো এদের প্রতিটা সদস্যকে বলে টেপাল। আচ্ছা, এখন এখানে কিছু টার্ম আসছে। উভলিঙ্গ মানে কি? উভলিঙ্গ মানে হচ্ছে পুংস্তবক স্ত্রী স্তবক দুইটাই থাকে। একলিঙ্গ মানে যে কোনো একটা। পুং পুষ্প মানে কেবল পুংস্তবক, স্ত্রী পুষ্প মানে কেবল স্ত্রী, ক্লিব মানে কোনোটাই নাই। সম্পূর্ণ মানে 4টা স্তবকই আছে, অসম্পূর্ণ মানে 4টার এক বা একাধিক অনুপস্থিত। তাহলে খেয়াল করছো না, এইগুলো সংজ্ঞা আলাদা করে পড়া লাগে না। এর উদাহরণটাও আমি তোমাকে কম্পেরিয়ন বুকে দেখাই দিব, যে সব তো এত উদাহরণ তো আসলে মনে রাখা সম্ভব না। তুমি দেখবা কি জবা কিছু জায়গায় কমন, ঠিক আছে? যেমন এখানে 3টা, একটু পরে আরো কিছু জায়গায় আছে। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের এই ডিকশনারির এই পেজটার কথা মোটামুটি শেষ। এবার আসে যে অসমাঙ্গ মানে কি? বিষম। অসম মানে বিষম বা অসম আকৃতির। বহু প্রতিসম মানে কি? তুমি একের অধিক ভাগে ভাগ করতে পারবা। এক প্রতিসম মানে কি? একবারই মাত্র তুমি দুইটা সমান অংশে ভাগ করতে পারবা। অপ্রতিসম মানে তুমি কাটলে কখনোই দুইটা সমান অংশে ভাগ হবে না। সবৃন্তক মানে কি? বৃন্ত বা বোটা আছে, অবৃন্তক মানে বোটা নাই। ত্র্যাংশক মানে কি? ট্রাইমেরাস মানে 3টা স্তবক আছে বা 3-এর গুণিতক, ঠিক আছে? টেট্রামেরাস মানে কি? 4। পেন্টামেরাস মানে কি? 5। তাহলে এইগুলোর জন্য কিন্তু আলাদা করে উদাহরণ পড়া লাগতেছে না। তাহলে আমার জন্য ইম্পর্টেন্ট জায়গায় আসি, যেটা সেটা হচ্ছে কি এখান থেকে, যে গর্ভপাদ পুষ্প, গর্ভকটি পুষ্প, গর্ভশীর্ষ পুষ্প। খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা। খুব দ্রুত সবাই আমাকে অ্যান্সার দাও। গর্ভশীর্ষ পুষ্পের গর্ভাশয় কই? ঠিক আছে? তুমি যারা বলতেছো জুম করতে, স্ক্রিনটা এরকম করো, সুন্দর মতো সবগুলা জিনিস দেখা যায়। আমি তো তোমার এরকম এত জিস্ট অনেক কোনো কঠিন লাইন এখানে দেখাইতেছি না, বুঝছো? আমি কিন্তু জাস্ট তোমাকে বলে যাচ্ছি, মার্ক করতেছি, তুমি হচ্ছে শুনে শুনে তোমার বইয়ের সাথে মার্ক করে নিবা। ঠিক আছে? কেন রাখছি পাশে আমি খালি জায়গাগুলো রাখছি? খালি জায়গায় লেখার জন্য। ঠিক আছে, বলো গর্ভ শীর্ষপুষ্পের গর্ভাশয় কই? এই যে এখানে কিছু মানুষ খুব সুন্দর অ্যান্সার দিতে পারছে, কিন্তু কিছু মানুষ এটা নিয়ে একটু কনফিউজড হয়ে গেছে। তো সেটাই হচ্ছে আমি ঠিক করে দিই। আমরা একটু আগে পড়ে আসছিলাম যে স্তবকের সিরিয়াল গুলো ছিল বৃতি, দল, পুংকেশর, গর্ভাশয়, এই তো ছিল। মনে রাখবা এই যে এখানে গর্ভপাত ও গর্ভকুটি, গর্ভশীর্ষ কেউই আসলে গর্ভাশয়ের অবস্থান বোঝায় না। প্রত্যেকেই গর্ভাশয়ের সাপেক্ষে বাকিদের অবস্থান বোঝায়। প্রত্যেকেই গর্ভাশয়ের সাপেক্ষে কি বাকিদের অবস্থান বোঝায়। তার মানে এদের নামের এভাবে সরাসরি না পড়ে নামের মধ্যে একটা কি বসায় পড়বা? এর বসায় পড়বা। কি বসায় পড়বা? এর। এর মানে কি? গর্ভশীর্ষ না পড়ে আমরা কি পড়বো? গর্ভের শীর্ষে। গর্ভশীর্ষ না পড়ে আমরা কি পড়বো? গর্ভের শীর্ষে। মানে বাকি স্তবক গুলা গর্ভাশয়ের শীর্ষে আছে। গর্ভাশয়ের শীর্ষে আছে। তাহলে গর্ভাশয়টা কই আছে? নিচে। গর্ভপাদ মানে কি? বাকি স্তবক গুলা গর্ভের পাদ। বাকি স্তবক গুলা কি? গর্ভের পাদ মানে গর্ভের নিচে আছে। তাহলে গর্ভাশয়টা কই আছে? গর্ভাশয়টা উপরে আছে। এটা যে খেয়াল থাকে। কেন বললাম এই জিনিসটা? আমরা দুইটা টার্ম শিখবো, একটা হচ্ছে অধি আর একটা হচ্ছে অধ। আমরা জানি কোনো কিছু নিচে থাকলে তাকে আমরা বলি অধ, উপরে থাকলে আমরা তাকে কি বলি? অধি। তাই দেখো গর্ভ শীর্ষ পুষ্পে, গর্ভ শীর্ষ পুষ্পে, ঠিক আছে? গর্ভ শীর্ষ পুষ্পে গর্ভাশয় কই থাকতেছে? নিচে। তাহলে গর্ভাশয় নিচে থাকলে গর্ভ শীর্ষ পুষ্পে কোন ধরনের গর্ভাশয় পাবো আমরা? অধগর্ভ গর্ভাশয়। আর গর্ভপাদ পুষ্পে যেহেতু গর্ভাশয়টা উপরে থাকতেছে, এই কারণে তখন আমরা কোন ধরনের গর্ভাশয় পাবো? অধিগর্ভ গর্ভাশয় পাবো। আমি লাইনগুলো আবার বলি, লাইনটা কঠিন, ঠিক আছে? তুমি এইখানে বইয়ে যেই নামই থাকুক, তুমি কি বসায় পড়বা? একটা এর বসায় পড়বা। মানে গর্ভশীর্ষ না পড়ে কি পড়বা? গর্ভের শীর্ষে। মানে আসলে এখানে গর্ভাশয়ের সাপেক্ষে বাকিদের অবস্থান বুঝাইতেছে। তার মানে কি? গর্ভশীর্ষ বলতে আসলে কি বোঝাচ্ছে? গর্ভাশয়ের সাপেক্ষে, গর্ভাশয়ের সাপেক্ষে, গর্ভাশয়ের সাপেক্ষে বাকি স্তবকগুলা কই আছে? শীর্ষে। ঠিক আছে? তাহলে গর্ভাশয় নিজে কই রইলো?
মনে করো এই যদি গর্ভাশয় হয়, বাকি স্তবকগুলো যদি গর্ভাশয়ের শীর্ষে হয়, তাহলে গর্ভাশয়টা অ্যাপারেন্টলি কই রয়ে গেল? নিচে রয়ে গেল না? তাহলে গর্ভশীর্ষ পুষ্পে গর্ভাশয় নিচে, আর নিচে হইলে আমরা এটাকে কি বলি? অধ। আবার গর্ভপাদ মানে কি? বাকি স্তবকগুলো, এটা যদি গর্ভাশয় হয়, বাকি স্তবকগুলো হচ্ছে গর্ভের নিচ থেকে শুরু হয়েছে, তাহলে গর্ভাশয়টা কি অ্যাপারেন্টলি উপরে রয়ে গেছে। উপরে থাকলে আমরা সেটাকে কি বলি? অধিগর্ভ গর্ভাশয় বলি। এবার তুমি বইয়ের মধ্যে দেখো, গর্ভপাদ পুষ্পে অধিগর্ভ গর্ভাশয়, গর্ভশীর্ষ পুষ্পে অর্ধগর্ভ গর্ভাশয়। খেয়াল করছো? গর্ভকোটি নিয়ে কোনো ঝামেলা নাই, এটা মাঝখানেই আছে, অর্ধ অধিগর্ভ গর্ভাশয় অবস্থায় আছে। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের এই গর্ভাশয়, অধিগর্ভ অধগর্ভের ব্যাপারগুলা শেষ। তোমার খালি কথাটা কি মনে রাখতে হবে, আমি বলবো যেটা তুমি মনে রাখবা সবসময়, কি কথাটা হচ্ছে, যদি লিখি আমি, গর্ভাশয়ের সাপেক্ষে বাকিদের অবস্থান বোঝায়। ঠিক আছে, বাস এতটুকু মনে রেখো। তার মানে এখানে গর্ভ, শীর্ষ, গর্ভপাদ, গর্ভকোটি যাই পড়ি না কেন, কোনোটাই কার অবস্থান বোঝায় না? গর্ভাশয়ের অবস্থান বোঝায় না। সবাই কি বোঝায়? গর্ভাশয়ের সাপেক্ষে বাকিদের অবস্থান বোঝায়। আচ্ছা, ওকে। এখন দেখো, এই যে প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস শুরু হয়েছে, যে মার্জিনাল বা এক প্রান্তীয় মানে কি? একটা প্রান্ত থেকে শুরু হয়েছে, দেখো এক কিনারা বরাবর, এই যে এক কিনারা বরাবর প্লাসেন্টা থাকে। আর অক্ষীয় মানে কি? প্রতিটা কক্ষে মধ্য অক্ষে, প্রতিটা কক্ষে মধ্য অক্ষে, মানে ব্যাপারটা এরকম, এই একটা, এই একটা, এই একটা, এরকম অনেকগুলা কক্ষ আছে। প্রতিটা কক্ষের এই যে মধ্য অক্ষ বরাবর হচ্ছে অমরা তৈরি হয়। প্রতিটা কক্ষের এই মধ্য অক্ষ বরাবর এটাই হচ্ছে অক্ষীয়। এটা কি? অক্ষীয়। আর যদি মনে করো এই একটা কক্ষ দিয়ে এই যে কোণা থেকে একটা তৈরি হয়েছে, এখান থেকে মনে করো ডিম্বক টিম্বক সব তৈরি হবে, এটা হচ্ছে কি? মার্জিনাল বা এক প্রান্তীয়। ওকে, তারপর আসে এই যে ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য। এখানে কি থাকতেছে? যে এক প্রকোষ্ঠ এবং মধ্য অক্ষে প্লাসেন্টা থাকে। কই থাকে? মধ্য অক্ষে, জাস্ট, আর কিছু লেখা নাই। আগেরটা কি ছিল? বিভিন্ন কক্ষে মধ্য অক্ষে, আর এখানে খালি মধ্য অক্ষে। এই যে দুইটা পার্থক্য করার বিষয়। ঠিক আছে, একটু কঠিন কিন্তু পড়তে হবে ভাই, কিচ্ছু করার নাই। না না, চিত্র দিয়ে কোনোদিন প্রশ্ন আসবে না। শোনো, এইখানে এক্সাম গুলার সাইন্টিফিক নেম তুমি পড়তে পারলে পড়ো, আমার কোনো কিছু আসবে যাবে না। ঠিক আছে, কিন্তু পরে কিছুই মনে থাকবে না। এই কারণে তোমার তো উচিত বাংলা নামই মনে থাকবে না, সাইন্টিফিক নেম তো পরের কথা। তোমার বাংলা উদাহরণের নামই মনে থাকবে না, সাইন্টিফিক নেম তো পরের কথা। এই কারণে তুমি বাংলা নামই আগে ভালো মতো পড়ো। এদের যে ইংলিশ টার্ম গুলো দেওয়া আছে, সেই ইংলিশ টার্ম গুলো ভালো মতো শিখো, তাইলেই চলবে। আসো, যেটা সেটা হচ্ছে প্যারাইটাল বা বহুপ্রান্তীয়, মানে কি? যে এক বা একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট, এবং প্লাসেন্টা গুলো কই থাকে? পরিধির দেয়ালে, পরিধীয় দেয়ালে থাকে। লাইক মনে করো এই যদি একটা ঘর হয়, এইভাবে বিভিন্ন জায়গা থেকে আসবে। এই যে পরিধি না, এই পরিধির দেয়াল থেকে হচ্ছে এই যে এইভাবে আসতেছে, এটা হচ্ছে প্যারাইটাল বা বহুপ্রান্তীয়। সুপারফিশিয়াল বা গাত্রীয়, তাহলে গাত্র মানে কি? প্রাচীর। এই যে প্রাচীরের মধ্যে থাকে, গায়ের প্রাচীর। ঠিক আছে, প্লাসেন্টাটা প্রাচীর থেকে আসতেছে। বেজাল বা মূলীয়, মূলীয় মানে কি? গোড়া, যে কোনো গাছের গোড়ায় মূল, তাহলে গোড়ার দিকে থাকতেছে। এইটা একটা জিনিস মনে রাখবা। আর আরেকটা কি মনে রাখবা, সেটা হচ্ছে এই মূলীয়টা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। মূলীয় টাকার বৈশিষ্ট্য, একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। মূলীয় টাকার বৈশিষ্ট্য, একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। এটা একটু মনে রাখো, ঠিক আছে? তাহলে আমরা যখন পোয়েসি বা একবীজপত্রী উদ্ভিদের সাথে মনে পড়তে যাব, তখন আমাদের মাথায় রাখতে হবে এদের অমরা বিন্যাসটা কোন ধরনের, বেজাল বা মূলীয়। আচ্ছা, এপিকাল বা শীর্ষক মানে কই থাকবে? শীর্ষে থাকবে। উদাহরণ কিভাবে পড়বা কি না পড়বা এগুলো তো আমি তোমাদের অলরেডি বলেই দিছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আসো ফল। ইনশাল্লাহ আশা করা যায় তোমার ভর্তি পরীক্ষায় তুমি এখান থেকে একটা প্রশ্ন পাবা। ঠিক আছে। আচ্ছা, ফলের যে ব্যাপারটায় আসি, সেটা হচ্ছে যখন গর্ভাশয় থেকে ফল তৈরি হবে, এটা প্রকৃত ফল, এটা স্ট্যান্ডার্ড, এটা পরীক্ষা জীবনে দিবে না। গর্ভাশয় ছাড়া অন্য কোনো জায়গা থেকে যদি হয়, এটা হচ্ছে অপ্রকৃত ফল। এইটা পরীক্ষায় আসতে পারে, কারণ এটা উল্টাপাল্টা জিনিস। এখন উদাহরণ কি? আমি তো কম্পেনিয়ন বুকে অনেক উদাহরণ দিছি, বাট এই বইয়ের উদাহরণ যদি পড়তে যাও, সিম্পল কথা, মানুষের বাসায় যাওয়ার সময় বাংলাদেশে সবচেয়ে বেশি যেই ফলটার ব্যবহার হয়, ঠিক আছে, সেটাই হচ্ছে অপ্রকৃত ফল, সেটা হচ্ছে আপেল। সরল ফল মানে কি? একটা ফুল, একটা ফল, মানে একটা ফুল থেকেই ফল হবে, অন্য কিছু না। একটা ফুল, এটা পুরাটাই ফলে পরিণত হয়েছে, এটা হচ্ছে সরল ফল।
আবার বলছে যে একটা ফুল থেকে যদি অনেকগুলা ফুল হয়, দেখো একটা মাত্র পুষ্পের মুক্ত গর্ভাশয়গুলা থেকে যদি এক গুচ্ছ ফল উৎপন্ন হয়, বলে দিচ্ছে তাইলে গুচ্ছিত ফল। আবার মনে করো একটা এরকম জায়গায় এরকম অনেকগুলা ফুলের মতো পুষ্প মঞ্জুরি বানায় রাখে, যে একটা এরকম মনে করো ডাল ছিল, ডালের মধ্যে থেকে শাখা প্রশাখায় যে একটা জায়গায় এরকম ফুলগুলো অনেক সাথে একসাথে হয়ে পুষ্প মঞ্জুরি তৈরি করে ফেলে। এই পুরাটা যদি পরবর্তীতে একটা ফল তৈরি করে, এই পুরাটা যদি একটা ফল তৈরি করে, সেটা হচ্ছে যৌগিক ফল। মানে কি, সমগ্র পুষ্প মঞ্জুরি থেকে যদি একটা মাত্র ফল তৈরি হয়, সেটাকে আমরা বলি যৌগিক ফল। উদাহরণ কি, কাঁঠাল। এটা ইম্পর্টেন্ট, মনে রাখবা। আচ্ছা, এরপরে আমি লিগিউম ক্যাপসুলটা একটু পরে দেখাই দিচ্ছি, আগে ক্যারিওপসিসটা শেষ করি। ক্যারিওপসিসটা দেখো, ফল এক প্রকোষ্ঠ বিশিষ্ট এবং একটি মাত্র বীজযুক্ত। এক প্রকোষ্ঠ একটি মাত্র বীজযুক্ত, তার মানে কি একবীজপত্রী বা কোন গোত্র? পোয়েসি গোত্র। ঠিক আছে, কোন গোত্র? পোয়েসি গোত্রের মধ্যে আসতেছে। যেমন দেখো, উদাহরণ হচ্ছে ধান। যেমন দেখো, তাহলে আমরা পোয়েসি গোত্রের জন্য কি পাইলাম? মূলীয়টাও পড়া হয়ে গেল, ক্যারিওপসিস ফল পড়া হয়ে গেল। এন্ড বাকি রইল, আমি কি বললাম, এই যে সিলিকোয়া, লিগিউম, ক্যাপসুল, এই তিনটা আমাদের বাকি আছে, তাই না? এই তিনটার জন্য আমরা এরকম করে লিখবো, সি লি কা, এবং এর নিচে এইভাবে লিখবা, দুই দুই বহু। সিলিকা লিখে লেখো দুই দুই বহু। ঠিক আছে, মানে কে কয় কপাট বিশিষ্ট? সিলিকোয়া দুই কপাট, লিগিউম দুই কপাট, ক্যাপসুল কি বহু কপাট। ক্যাপসুল কয় কপাট? বহু কপাট। তাহলে ক্যাপসুল নিয়ে কোনো ঝামেলা নাই, ক্যাপসুল ভাগ। ঝামেলা হচ্ছে সিলিকোয়া, লিগিউম নিয়ে, কারণ এরা দুইজনই কয় কপাট বিশিষ্ট? দুই কপাট বিশিষ্ট। তাহলে আমরা কি করব, একটার জন্য আমরা নিচ থেকে উপরের দিকে তীর চিহ্ন দিব, আরেকটার জন্য আমরা উপর থেকে নিচের দিকে তীর চিহ্ন দিব। মানে এদের ফলত্বক বিদীর্ণ হয়, মানে ফলটা ফাটে কোন দিকে, ডিরেকশনটা আমার জানতে হবে। সিলিকোয়া দুই কপাট বিশিষ্ট এবং ফলত্বক বিদীর্ণ হয় কোন দিকে? নিচ থেকে উপরের দিকে। লিগিউমও দুই কপাট, কিন্তু ফলত্বক বিদীর্ণ হয় কোন দিকে? উপর থেকে নিচের দিকে। তাহলে এই হচ্ছে সিলিকোয়া এবং লিগিউমের মধ্যে ডিফারেন্সিয়েশন। আচ্ছা, ক্যাপসুলের ক্ষেত্রে তুমি যেটা মনে রাখবা, ক্যাপসুল হচ্ছে মালবেসি গোত্রের জন্য প্রযোজ্য। ঠিক আছে, ক্যাপসুল কি মালবেসি গোত্রের বৈশিষ্ট্য ক্যাপসুল। আর লিগিউম মানে মনে রাখবা, দুনিয়ার যত ডাল আছে, দুনিয়ার যত প্রকার ডাল আছে, সব ডাল হচ্ছে লিগিউমের উদাহরণ। ঠিক আছে। আর সিলিকোয়া দিয়ে মনে রাখবা, ইউজুয়ালি শীতকালে বেশি বেশি যে সবজি পাওয়া যায়, কোনগুলা পাওয়া যায়? টমেটো, ফুলকপি, মূলা, বাঁধাকপি, সরিষা, এগুলো হচ্ছে সিলিকোয়া। ঠিক আছে, তো সিলিকোয়া অ্যাকচুয়ালি উইন্টারের ম্যাক্সিমাম উদ্ভিদগুলাই হচ্ছে সিলিকোয়া, যেমন তোমার এই বই হচ্ছে সরিষার উদাহরণটা দেওয়া আছে। আচ্ছা, মোটামুটি তাহলে আমাদের এটা গেল। তারপরে রইলো বাকি কি, বেরি। বেরি কি একাধিক গর্ভবতী বা বহুজীবী অন্ততক মধ্যতক সংযুক্ত থাকে। এটা মনে রাখার জন্য আমরা লিখবো হচ্ছে বেরি টক। বেরির জন্য আমরা কি মনে রাখবো? বেরি টক, মানে বেরির উদাহরণ হচ্ছে টমেটো, কলা। বেরির উদাহরণ কি? টমেটো, কলা। আচ্ছা, তাহলে এই গেল আমাদের এই এতটুকের কথাও শেষ। এবার মোটামুটি ডিকশনারি ইম্পর্টেন্ট পোর্শন শেষ, আর একটু অংশ বাকি আছে। ওইটাও কি আছে দেখো, যে সাইজোকর্প জাতীয় একটা ফলের কথা বলছে, এটাও যদিও মালবেসির বৈশিষ্ট্য। সরোসিস হচ্ছে কি স্পাইক বা স্পাইডিক্স মঞ্জুরিটা রসালো যৌগিক ফলে পরিণত। এগুলো আসবে না, উদাহরণ আসবে খালি। উদাহরণ কি, কাঁঠাল, আনারস। তাহলে খেয়াল করে দেখো, যা যৌগিক ফল তা আবার কিসের ফল? সরোসিস জাতীয় ফল। যা যৌগিক ফল তা আবার কোন ধরনের ফল? সরোসিস জাতীয় ফল। ভর্তি পরীক্ষায় এক বছর একটা প্রশ্ন আসছিল যে সরোসিস জাতীয় যৌগিক ফল কোনটি? আচ্ছা, ছিল কাঁঠাল। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখো। আর পুষ্প সংকেত এগুলো আমরা সব জানি, তোমার খালি মনে রাখতে হবে ছেলে আর মেয়ের মধ্যে। তো মেয়েরা যেহেতু আয়না দেখে, তাহলে এইটা হচ্ছে মেয়ে, মনে করো একটা আয়নার ডান্ডি ধরলা, মুখটা এখানে আয়না দেখতেছো। আর ছেলেরা যেহেতু স্থির থাকে না, সারাদিন খালি ফুরুত ফুরুত করে, মানে দৌড়াদৌড়ি করে, এই কারণে তারা হচ্ছে ছোটাছুটি করে, যেহেতু এটা হচ্ছে পুরুষ। তাহলে ঠিক আছে, এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। বাকি সব সাইন সিমটম আমরা জানি। ঠিক আছে, ওগুলা যাওয়ার দরকার নাই। তো দেখো, ডিকশনারি অনেক কঠিন মানি, কিন্তু আমরা কিন্তু ডিকশনারি পার করে চলে আসলাম। ঠিক আছে, আমি কম্পেনির বুক দেখাই দিব, টেনশন নিও না। আচ্ছা, এবার আসি আমরা একবীজপত্রী উদ্ভিদ আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কথাবার্তা, আই মিন পোয়েসি আর মালবেসি গোত্র সম্পর্কে। তো একবীজপত্রী উদ্ভিদের যাবতীয় যা বৈশিষ্ট্য আছে, আমি তোমাকে সব কিন্তু অলরেডি পড়ায় আসছি। তোমার জন্য এখানে যেটা নতুন সেটা মাথায় রাখবা, বীজপত্র শীর্ষে যেহেতু, যার বীজপত্র শীর্ষে, মনে রাখবা তার ভ্রূণমুকুল পার্শ্বে। যার বীজপত্র শীর্ষে তার ভ্রূণমুকুল কেমন? পার্শ্বে। বাস এতটুকু মনে রাখো। এখান থেকেও দেখো, বাঁশ যেহেতু কমন আমাদের জন্য, সারা জীবন বাঁশ খেয়ে যাইতেছো, এই কারণে বাঁশটা পড়বা। আর বাকি যে এই যে তোমার মনে করো ধান, আখ, গম, ভুট্টা, জব, বার্লি,
এগুলো যেহেতু আমাদের খাদ্য গুণাগুণ আছে, এই কারণে এদের বৈজ্ঞানিক নাম পৈর, যার মধ্যে থেকে গম এবং এই ভুট্টা অলরেডি এসে পড়ছে, বাকিগুলো থেকে এখন আসা বাকি। আমি বলি না তুমি যে ঝাড়ু ঘাস, নল খাগড়া, লেমন ঘাস এগুলা মুখস্থ করো, তুমি পড়তে পারো, মনে থাকলে থাকলো, না থাকলে নাই। ঠিক আছে, পড়তে পারো, মনে থাকলে থাকলো, না থাকলে নাই। তাহলে এইটা গেল এতটুক। আমার জন্য যেটা ইম্পর্টেন্ট, আমরা আগেই বলছি, আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদ বা আমরা মালবেসি গোত্রটাকে যেহেতু প্রায়োরিটি দিয়ে পড়বো, তাহলে আমরা আমাদের ওই পড়ার মধ্যে চলে যাই। আসে মালবেসি গোত্রের বৈশিষ্ট্যের মধ্যে, শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে তুমি মনে রাখবা, এর কাণ্ড হচ্ছে পিচ্ছিল। এর কাণ্ডটা কি? পিচ্ছিল। কিসের উপস্থিতির জন্য? মিউসিলেজের জন্য। কাণ্ডটা পিচ্ছিল কিসের উপস্থিতির জন্য? সেটা হচ্ছে মিউসিলেজের জন্য। তারপরে আসো যেটা, সেটা হচ্ছে কি, এদের উপবৃদ্ধির একটু পরে বলতেছি। দলমন্ডল রিসেট পাকানো, এটা আমি একটু পরে পড়াই দিচ্ছি। এখানে আসো যেটা, সেটা হচ্ছে পরাগধানী এক প্রকোষ্ঠ বৃক্কাকার। পরাগধানী এক প্রকোষ্ঠ বৃক্কাকার এবং পরাগরেণু কেমন? কণ্টকিত। এটা আমি তোমাদের বলছি একটু আগে। অমরা বিন্যাস কেমন? অক্ষীয়। যেটা একটু আগে তুমি ওই যে অমরা বিন্যাস পড়ে আসছি আমরা প্রেজেন্টেশন, তাহলে অক্ষীয় উদাহরণ মানে কি? মালবেসি। তো একটা গোত্র সম্পর্কে আমরা তখনই সবচেয়ে ভালো বলতে পারবো যখন আমরা তার পুষ্প সংকেত জানবো। আমি তোমাকে পুষ্প সংকেত লেখার নিয়ম এখন শিখাবো ভালো মতো করে। তোমার কাজ হচ্ছে এটা খুব ভালো মতো মাথায় রাখা। আর যেটা, সেটা হচ্ছে কি, এই যে এই স্ত্রী স্তবক গুলা, যে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে যে 5 প্রকোষ্ঠের বেশি কার কার আছে। ঠিক আছে, এটা একটু রিডিং পড়ো। তাহলে আসি আমরা যেটা, সেটা হচ্ছে একটু আগে আমরা পড়ছি, একটা ফুলের গঠন যদি চিন্তা করি, তাহলে তার মধ্যে স্তবক কি কি আছে? বৃতি, দল, পুংকেশর, গর্ভাশয় বা স্ত্রী স্তবক, এই তো। আচ্ছা, এটা হচ্ছে আদর্শ চারটা স্তবক। আমি যার মধ্যে বলছিলাম এই দুইটা হচ্ছে অত্যাবশ্যকীয়, পাল্টাইতে পারবো না। আগে পুষ্প সংকেত লেখার নিয়মে যদি আসি, দ্বিবীজপত্রী উদ্ভিদে আমরা বলছিলাম পুষ্প কয় মেরাস? 4 বা 5, মানে টেট্রা বা পেন্টামেরাস। আর একবীজপত্রীতে কত? ট্রাইমেরাস। তাহলে আগে এটা শেষ করি। এই যে টেট্রামেরাস তো শিখলে, এই হচ্ছে চারটা। পেন্টা কখন? এই একমাত্র মালবেসিতে এই পেন্টা। ঠিক আছে, একমাত্র কাদের মধ্যে পেন্টা? মালবেসিতে এই পেন্টা। কেন? মালবেসিতে বৃত্তির বাইরে কি পাওয়া যায়? মালবেসিতে বৃত্তির বাইরে উপবৃত্তি পাওয়া যায়। মালবেসিতে বৃত্তির বাইরে কি পাওয়া যায়? উপবৃত্তি পাওয়া যায়। মালবেসিতে বৃত্তির বাইরে কি পাওয়া যায়? উপবৃত্তি পাওয়া যায়। তাহলে এই হচ্ছে তোমার টেট্রা পেন্টা লেখা শেষ। আর যারা একবীজপত্রী উদ্ভিদ, ঠিক আছে, একবীজপত্রী উদ্ভিদে তো 3 স্তবক। কেন? ওই যে তাদেরই হচ্ছে যে বৃতি দল আলাদা করা যায় না। তো আমরা তো পড়ছি, বৃতি দল আলাদা করা না গেলে তাদেরকে আমরা কি বলি? পুষ্পপুট। বৃতি দল আলাদা করা না গেলে তাকে আমরা কি বলি? পুষ্পপুট বলি। বৃতি দল আলাদা করা না গেলে তাকে আমি কি বলি? পুষ্পপুট বলি। তাহলে তোমাকে যদি এখন আমি বলি একবীজপত্রী উদ্ভিদের পুষ্প সংকেত লেখো, তাহলে তুমি কি লিখবা? প্রথমে লিখবা হচ্ছে পুষ্পপুট, তারপরে লিখবা পুংকেশর, তারপর কি লিখবা? গর্ভাশয়। এটা হচ্ছে একবীজপত্রীর জন্য। আর দ্বিবীজপত্রী বললে তুমি যে উপরে যে বৃতি দল, পুংকেশর, গর্ভাশয়, এভাবে তুমি লিখলা। ঠিক আছে, মনে করো চারটা। আর যদি পেন্টা, মেরাজ বা মালবেসি বলে, তাহলে উপবৃত্তিটা যোগ করে দিলেই চলবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের পুষ্প সংকেত লেখার ব্যাপারটা কিন্তু বলে দিলাম। এবার আসো তাহলে পুষ্প সংকেত, যেহেতু মালবেসি পড়তেছি, পুষ্প সংকেত কিভাবে মনে রাখবা? সিম্পল কথা মনে রাখবা, এই সংখ্যাটা 555 *5। ঠিক আছে, 555 *5 কি মনে রাখবো আমরা? 555 *5, 555 *5। মানে এখন যদি বলে এর উপবৃত্তির সংখ্যা কয়টা? 5টা। বৃত্তি কয়টা? 5টা। দল কয়টা? 5টা। পুংকেশর অসংখ্য। ইনফিনিটি মানে কি? অসংখ্য। গর্ভাশয় কয় প্রকোষ্ঠ? 5 প্রকোষ্ঠ বিশিষ্ট। কথা শেষ। উপবৃত্তি 5, বৃত্তি 5, দল 5, পুংকেশর অসংখ্য, আর গর্ভাশয় 5 প্রকোষ্ঠ বিশিষ্ট। ঠিক আছে, আচ্ছা। বৃত্তির নিচে আমরা লিখি হচ্ছে ভি, দলের নিচে আমরা লিখি টি। বৃত্তির নিচে ভি, দলের নিচে টি। তোমরা কি জুম চাইতেছো? দেখো, আমি তোমারে যতটুকু পড়াইছি এখন, অতটুকের মধ্যে জুম দরকার কিনা আমি তো নিজে বুঝতেছি না। উপবৃত্তি, বৃত্তি, দল, পুংকেশর, গর্ভাশয় সুন্দর মতো দেখতেছো, 5 5 5 ইনফিনিটি 5 তাও দেখতেছো, ভিটি তাও তো দেখা যাইতেছে। ঠিক আছে। আর আমি তো বলে দিচ্ছি কথাগুলা, তাহলে ভালো হয় না যে কথার সাথে সাথে যদি একটু বইয়ের মধ্যে মার্ক করি? শোনো, আমি এটার একটা স্লাইডে রাখছি একটাই কারণ, তো এখন তো এইভাবে ক্লাস নিচ্ছি, একটু পরে তো তোমাকে এটা আমি দিয়ে দিব। তখন যখন তুমি এক জায়গায় পাবা জিনিসটা, তখন তোমার কাছে নিজে আবার পরে যখন এটা বইয়ের সাথে মিলাবা পড়তে সুবিধা হবে। কিন্তু যখন আমরা গ্যাপ দিয়ে দিয়ে যদি এরকম স্লাইড বানাইতাম, তাহলে জিনিস সংখ্যায় বেশি হইতো, আবার তুমি মিলাইতে পারতা না। এখন আমার পড়ানোর সময় তো একটা থেকে আরেকটা জুমার যেহেতু জাম্প করতে দিতেছে বারবার, তো এক থেকে আরেকটার মধ্যে ক্লাস এভাবে যেতে গেলে মনে করো কি, জুমে যখন লিখা হয় একবার, আমি একটা স্লাইড থেকে পরের স্লাইডে গেলে ওই লেখাটাকে আগে পুরো মুছতে হয়।
মোছার পরে পরের স্লাইডে যেতে পারবো। আর আমার যদি আবার কোন একটা কারণে আগের স্লাইডে ব্যাক করতে হইতেছে তোমাকে বোঝানোর ক্ষেত্রে, তাহলে কিন্তু আমি আবার আগের লেখাটা পাইতেছি না, তাহলে আমাকে এটা আবার লিখতে হইতেছে। তাহলে কি জিনিসটা দেখো তোমার একটা মানে হ্যাফহেজার্ড একটা অবস্থা, হযবরল অবস্থা হয়ে যায়। এই কারণে হচ্ছে আমি স্লাইডটাকে এক জায়গায় রাখছি, কিন্তু আমার যেটা দরকার আমি তো সেটাকে তোমাকে বড় করে লিখে দিচ্ছি, তাই না? তুমি যদি জাস্ট এরকম রোটেট করে রাখো তাহলে তো সবগুলা দেখা যায়। আর তোমার যদি ওই রোটেট না করে একটু কমেন্ট পড়ার ধান্দা থাকে, যদি তুমি মোবাইল এরকম করে রাখো তাহলে তো তোমার স্ক্রিন ছোটই লাগবে। ঠিক আছে, তাহলে আমি যেটা বললাম, আমরা বৃত্তির নিচে কি লিখছি, আমরা বলছি বৃত্তির নিচে লিখবা ভি, দলের নিচে লিখবা টি। কেন? এটা ডিকশনারির একটা পড়া কিন্তু। বৃত্তির নিচে ভি মানে বৃত্তির অ্যাস্টিভেশন বা বিন্যাসটা হচ্ছে ভালভেট মানে প্রান্তস্পর্শী, আর দলের অ্যাস্টিভেশনটা কি টুইস্টেড বা পাকানো, যেটা আমরা একটু পরে আসছিলাম। ঠিক আছে, মনে যেন থাকে। তাহলে একই সাথে দেখো আমি কিন্তু তোমাকে এটা পড়ায় ফেললাম। ফল পরে আসছিলাম না ক্যাপসুল, এই দেখো ফল হচ্ছে ক্যাপসুল। সাধারণত এটাই স্ট্যান্ডার্ড, সাধারণত কি ক্যাপসুল। এই ছাড়াও হইতে পারে বেরি, সাইজোকর্প হইতে পারে, কিন্তু যদি বলে সাধারণত ফল কেমন, তুমি বলবা ক্যাপসুল। সাধারণত ফল কেমন? ক্যাপসুল। অমরা বিন্যাস কেমন? অক্ষীয়, যা আমার অলরেডি পড়া হয়ে গেছে। তাহলে এই গেল হচ্ছে আমাদের সুন্দর মতো মালবেসি গোত্রের বৈশিষ্ট্য মোটামুটি পড়া শেষ। এখন যেটা বাকি সেটা হচ্ছে মালবেসি গোত্রের উদ্ভিদ সমূহ। ঠিক আছে, কি বাকি আছে? মালবেসি গোত্রের উদ্ভিদ সমূহ বাকি আছে। এই যে মালবেসি গোত্রের উদ্ভিদগুলোর নাম মনে রাখার জন্য আমরা লিখবো, তোমার তো একটা ক্লাস নোটে কম্পানিয়ন বুকে দেখবা একটা টেকনিক দেওয়া আছে। ঠিক আছে, আমরা ওই টেকনিকটা একটু চেঞ্জ করব। তুমি লিখবা কালো মেঘ থাকলে, থাকলে কথাটা যোগ করো। ঠিক আছে, থাকলে স্থল ঢেকে যায়। থাকলে কথাটা একটু যোগ করো। ঠিক আছে, কালো মেঘ থাকলে স্থল ঢেকে যায়, কেন বললাম? দেখো, কালো দিয়ে তো বুঝলাম, কালো দিয়ে কি? কার্পাস তুলা, কেনাফ মেস্তা। মেঘ দিয়ে হচ্ছে মেস্তা পাট। থাকলে দিয়ে থেসপেশিয়া, থাকলে দিয়ে কি? থেসপেশিয়া, ইন্ডিয়ান টিউলিপ যেটা। ঠিক আছে, তোমার বই পরের পেজে লেখা আছে ইন্ডিয়ান টিউলিপ বা থেসপেশিয়া, আমার একসাথে পড়া হয়ে গেল। থাকলে দিয়ে থেসপেশিয়া পড়লা। স্থল দিয়ে স্থলপদ্ম, ঢেকে দিয়ে ঢেঁড়স, যায় দিয়ে জবা। তাহলে আমার কি হলো? একবারে সব উদাহরণ পড়া হয়ে গেল। এখন আসি, এদের বৈজ্ঞানিক নাম শিখতে হবে। এখানে যেই যতগুলো আছে, কষ্ট হইলেও আমি এখানে একটু নির্দয়ের মতোই বললাম তোমাকে পড়তে হবে। কেন? তুমি মজার ব্যাপার দেখো, হিবিস্কাস সবগুলোর মধ্যেই আছে মোটামুটি। তাহলে হিবিস্কাসের পরের অংশগুলা দিয়ে হয়তো কিছু কোড ওয়ার্ড দিয়ে, কারণ তোমাকে তো লিখতে বলবে না, তোমাকে বলবে কি যে এমসিকিউ তে ডিফারেন্সিয়েট করতে। তাহলে তোমার কাজ হবে কিছু এরকম কি ওয়ার্ড দিয়ে দিয়ে তুমি কিভাবে ডিফারেন্সিয়েট করো। ঢেঁড়সটা টোটালি আলাদা, অ্যাবেল মুসকাস স্কুলেন্টাস। আর তুলার ক্ষেত্রে গসিপিয়াম শব্দটা মনে রাখলেই চলতেছে। যাই হোক, এখন আমার কথা হচ্ছে তোমাকে এটা পড়তে হবে। জবার ক্ষেত্রে আসো, জবা মানেই মনে রাখতে হবে ওর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কেশবতী গুণ। ঠিক আছে, জবা মানে ওর চুল রিলেটেড কথা থাকবেই। ঠিক আছে, দিলে মাথা ঠান্ডা রাখে, চুল কালো লম্বা করে, চুল পড়া বন্ধ করে, নতুন চুল জন্মায়, চুল উজ্জ্বল করে। ঠিক আছে, ভালো ট্রিটমেন্ট পাই জবা, তার মানে জবা গাছ লাগায় ভরে ফেলো। তারপরে দেখো, জবার কুলি খেলে আবার শারীরিক দুর্বলতাও সেরে যায়। আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে এমসিকিউর জন্য যেটা, সেটা হচ্ছে রক্ত আমাশয় এবং অর্শরোগ মানে পাইলস, এই রোগের চিকিৎসায়ও কি হয়? জবা ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, ঢেঁড়সের জন্য মনে রাখবা, ঢেঁড়সের ঢয়ের সাথে কম্পেয়ার করে তুমি ঢ ড যাই বলো, ডায়াবেটিস, ডায়াবেটিস মানে বহুমূত্র রোগের চিকিৎসায় আমরা কি ব্যবহার করতে পারি? ঢেঁড়স। আবার দেখা গেছে ঢেঁড়স খেলেও শারীরিক দুর্বলতা সারে, কেন? কারণ ঢেঁড়সের মধ্যে কি পাওয়া যায়? লোহা পাওয়া যায়। তো ঢেঁড়স না খেয়ে ডাইরেক্ট বাসা বাড়ির লোহা খাওয়া খাইলেই ভালো, এত লোহা দরকার। আচ্ছা, তাহলে গেল হচ্ছে এটা, ঢেঁড়সের কথাও শেষ। তুলার মধ্যে আসো, তুলা থেকে আমরা সুতা পাই, সুতা থেকে সুতি কাপড় হয়, লেপ তো সুখ বানায়, তেল পায়। ইম্পর্টেন্ট, এটা জীবাণুমুক্ত করে শল্য চিকিৎসা মানে কি আমরা যে সার্জারি করি, সার্জিক্যাল যে ইনস্ট্রুমেন্ট গুলো, এটা বলছে যে সার্জিক্যাল কাজে আমরা কিন্তু তুলা ব্যবহার করছি, গজ ব্যবহার করতেছি না, ব্লিডিং হোক আর জন্য কিছু হোক। আমরা ওটিতে একটা স্টিচ দিই, স্টিচ দেওয়ার সাথে সাথে হচ্ছে গজ দিয়ে ধরি, ওইটা কি তুলা। তাহলে তুলা কি, যদি এটা স্টেরাইল না হয় মানে জীবাণুযুক্ত হয়, তাহলে কি ওটা ব্যবহার করতে পারবো? কখনোই পারবো না। আচ্ছা, এরপর যেটা সেটা হচ্ছে এই যে কেনাফ মেস্তা বা মেস্তা পাট, দুইটাই কি যে দেখো, যে পাটের আঁশ যেহেতু দড়ি, ব্যাগ, চট, এগুলা স্থলপদ্ম হচ্ছে সৌন্দর্য বৃদ্ধিতে, ওগুলা লেস ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম তিনটায়, এবং তোমাকে বৈজ্ঞানিক নাম কিন্তু অবশ্যই 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 পড়তে হবে। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের এই যে নগ্নবীজি উদ্ভিদ, আবৃতবীজি উদ্ভিদেরও অ্যাকচুয়াল কথাবার্তার জায়গা প্রায় শেষ করে ফেলছি। এই দেখো,
সুন্দর মতো এখানে পার্থক্য দেওয়া আছে, যা অলরেডি আমাদের পড়া হয়ে গেছে। পয়সি মালবেসি, আমি তো বলছি পয়সি মানে কি, একবীজপত্রী উদ্ভিদ, আর মালবেসি মানে কি, দ্বিবীজপত্রী উদ্ভিদ। তুমি দেখো এই যে প্রধান মূল, গুচ্ছমূল, সমান্তরাল, জালিকাকার, পঞ্চাংশক মানে কি যে পেন্টামেরাস, ট্রাংশক মানে ট্রাইমেরাস, এই যে 3। ঠিক আছে, পরাগধানী, এক প্রকোষ্ঠে বৃক্কাকার, পড়াইছি না এগুলা? 5 প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়, এটা হচ্ছে এটা মূলীয় বা বেজাল, এটা হচ্ছে অক্ষীয় বা এক্সিয়াল। একই জিনিস আবার একবীজপত্রী উদ্ভিদ, এটাও তোমার কম্পিউটার বুকে দেওয়া আছে, যে সব অলরেডি পড়া হয়েছে। খেয়াল করছি জিনিসগুলো কতখানি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই পেজটা কিন্তু অবশ্যই অবশ্যই পড়বা। এবার আসি, এর পরে যে স্লাইডটা আমি দিচ্ছি, এটা তোমাদের বইয়ে মানে হাসান স্যারের নতুন বইগুলার যোগফল হচ্ছে এইটা। ঠিক আছে, আমার কাছে এটা খুব ভালো লাগছে। যেটা সেটা হচ্ছে, শোনো, গজ তো সুতা, আমরা বলি গজ মানে সুতা, আমাদের মেডিকেল সেক্টরে সার্জিক্যাল ক্ষেত্রে সার্জিক্যাল গজ বলতে অ্যাকচুয়ালি তুলা বোঝায়। ঠিক আছে, সার্জিক্যাল গজ মানে হচ্ছে তুলা। কেন? কারণ তুলা কিসের দ্বারা তৈরি? সুতার দ্বারা তৈরি। আর তুমি গজ মানে সুতা বলো আর যাই বলো, মেডিকেল টার্মে হচ্ছে গজ মানে হচ্ছে, আমরা বলি না যে কটন দেন। ঠিক আছে, আমরা আমরা সিস্টারদের বলি যে সিস্টার গজ দেন। তো গজ দিলে তারা কিন্তু আমাদের এরকম ফাইবার সুতা দেয় না, তারা আমাদের যেটা দেয় ওটা তুলাই দেয়, ওই সুতা দিয়ে বানানো। আচ্ছা আচ্ছা, এই যে দক্ষতা অর্জন, সেটা কি এই ডিকশনারি বাদে আমরা যতগুলা লাইন পড়ছি, ডিকশনারি বাদে যা যা লাইন পড়ছি, সবগুলা লাইন এখানে সুন্দর মতো দেওয়া আছে। এবং আমার এটা তোমাদের কাছে একটা আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে, যে যাই করি না কেন চ্যাপ্টারটা শেষ করা মাত্র সুন্দর করে এই অধ্যায়ে যে দক্ষতা অর্জনের যে টোটাল 37টা লাইন আছে, 37টা লাইন দেখে নিব। 37টা লাইন ভর্তি পরীক্ষার জন্য 1000% ইম্পর্টেন্ট। শুধু ঠিক আছে, যদি F100 লিখছে, আসলে 100 লেখাটা ভুল হয়েছে, এখানে লেখা উচিত ছিল 1000% ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইটা অবশ্যই 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 পড়বা। তাহলে এই গেল হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের কথাবার্তা শেষ। এবার আমরা একটু কম্পেনিয়ন বুকটা দেখে আসি। আচ্ছা, এগুলো আমরা অলরেডি সব পড়ছি। সবগুলো জিনিস আমাদের পড়া হয়েছে। এই হচ্ছে আসছে। তো অনেকেই অনেক কিছু বলছিল যে লাগবে কি লাগবে না, না লাগার মধ্যে তো আমি বললাম তো কোনো কিছু নাই, সবকিছুই আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। লাইক দেখো, এই যে 4টা প্রকার, এই 4টা প্রকার একটা ইম্পর্টেন্ট তথ্য মনে রাখো, এই 4টা ভাগে কে ভাগ করেন? বিজ্ঞানী থিওফ্রাস্টাস। ঠিক আছে, And ওর নাম লেখে কিন্তু পিএইচ দিয়ে, বাট আমি এফ দিয়ে লিখছি। কারণ হচ্ছে ও আমাদের টোটাল ফ্রাস্ট্রেটেড করে ফেলছে এখন জিনিসগুলো। ও উদ্ভিদ নিয়ে যদি এত গবেষণা না করতো, তাহলে আমাদের এত কষ্ট করা লাগতো না, তাই না? উদ্ভিদ বিজ্ঞানের জনক কিন্তু থিওফ্রাস্টাস, এই কারণে ওর নামটা আমি ফ্রাস্ট্রেশনের সাথে মিলাই হচ্ছে এভাবে লিখছি। তো যাই হোক, এখন এই যে ম্যাজিক ওয়ার্ড যেগুলো দিছি, সেটা কেন দিছি? এইটা তো অনেক বড় বড় সংজ্ঞা দেওয়া আছে, আমি জাস্ট বলছি তুমি এই ছোট ছোট সংজ্ঞাগুলো দিয়ে যেন অ্যাটলিস্ট আইডেন্টিফাই করতে পারো কোনটা বুঝাইতেছে, এবং উদাহরণগুলো যেন তুমি পড়তে পারো। ঠিক আছে, যেমন মূলের ব্যাপারটা দেখো, প্রধান মূল, গুচ্ছ মূল, তুমি তো জানো প্রধান মূল মানে দ্বিবীজপত্রী, গুচ্ছ মূল মানে একবীজপত্রী। পরাশ্রয়ী অর্কিড, এটা আমার কাছে মনে হয় যে একটু ইম্পর্টেন্ট একটা আছে যেহেতু। কাণ্ডের মধ্যে আসো, কাণ্ডের মধ্যে থেকে হচ্ছে যে আমি তো তোমাকে বলছি রাইজোম টিউবার দাগানো ছিল না, বাট দাগাই দিলাম না, বাল্ব, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পাতার মধ্যে দেখো এই যে সংজ্ঞাগুলা, প্রথম 3টা তো এই যে যে একটা পয়েন্টের মধ্যেই ছিল। তারপরে দেখো এই যে সিম্পল, সরল, যৌগিক, অচুর, সচুর তোমাকে পড়াইছি, এইটা আমার কাছে ইম্পর্টেন্ট লাগে। যে জালিকাকার, সমান্তরাল, দেখো দ্বিবীজপত্রী। এখন কচু কুমারিকা একবীজপত্রী উদ্ভিদ হওয়া সত্ত্বেও এর মধ্যে কি হয়? জালিকাকার শিরাবিন্যাস পাওয়া যায়। আবার সুলতান চাপা, এটা দ্বিবীজপত্রী উদ্ভিদ হওয়া সত্ত্বেও এর মধ্যে কি পাওয়া যায়? সমান্তরাল পাওয়া যায়। তাহলে এই দুটো হচ্ছে ব্যতিক্রম, এটা আমাদের পড়তে হবে। এই রেসিম, রেসিমোস, এটা জীবনে মনে রাখতে আমি কোনোদিন পারি নাই। তোমাদের হয়তো আমি নিজের থেকে মানে আমার গা বাঁচাই দিলাম, যে তোমার তো আমি এখানে দিয়েই দিছি, তুমি পড়ো, কিন্তু আমি এত ওয়ার্ড দিই আর উদাহরণ দিই, যাই দিই, তাও আমার পক্ষে এটা জীবনেও মনে রাখা সম্ভব হয় নাই। তো তুমি পড়ে দেখতে পারো, পরীক্ষায় কখনো আসে নাই, বাট পড়তে তো আর মানা নাই। আচ্ছা, এটা আমরা অলরেডি পুরাটা সুন্দর মতো করে বুঝছি, আই গেস, তোমাকে ছবি এঁকে যেটা আমি পড়াইছিলাম। এই যে এখানে হচ্ছে তোমার সংজ্ঞা কিভাবে পড়বা, উদাহরণ সব দেওয়া আছে যে এখানে। এটা হচ্ছে দেখো কোনটার ক্ষেত্রে কি, এই যে এটা যেটা পড়লাম। ঠিক আছে, এখানে একটু খেয়াল রাখো, এই যে প্লাসেন্টেশন 7 প্রকারের মধ্যে দেখো এখানে আবার ভাগ করে দিছি। এই 3 প্রকারটা হচ্ছে এক প্রকোষ্ঠী, এই 3 প্রকারটা হচ্ছে একাধিক, আর এটা হচ্ছে দুইটাই, প্যারাইটাল হচ্ছে এক, একাধিক দুইটাই। অনেক সময় পরীক্ষায় তোমাকে প্রশ্ন দিয়েও দিতে পারে যে এক প্রকোষ্ঠ বিশিষ্ট অমরা বিন্যাস কোনটা নয়।
বা একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট সমরা বিন্যাস কোনটা নয়। তাহলে ওই হিসাব করার জন্য হচ্ছে আমি এটা এরকম লিখলাম। দেখো এখানেও কিন্তু তোমার যে একদম মার্জিনাল কে উদাহরণ কি, কোনটার মধ্যে কার উদাহরণ, সব একবারে তুমি এই টেকনিক গুলো দিয়ে পড়তে পারবা। ফলের ব্যাপারটা দেখো, এই যে ফল হচ্ছে কিন্তু এখানে টোটাল 3 বই না, টোটাল এখানে 4 বইয়ের তথ্য দিয়ে বানানো, যার মধ্যে আমার এখানে 2টা নতুন আছে যেটা আমরা পড়ি নাই। সেটা কি, আমরা এই ড্রুপ পড়ি নাই আমাদের বইয়ে, পেপু পড়ি নাই, ও ফলিকলও পড়ি নাই। ড্রুপটা দেখো যদি মধ্যতক রসালো হয়, যেমন আম, কুল, আমরা, আর মধ্যতক তন্তুযুক্ত হলে নারকেল, এটা একবার পরীক্ষায় আসছিল। আচ্ছা, ফলিকল হচ্ছে 2টা হতে যদি 2টা ফল তৈরি হয়, আর পেঁপে হচ্ছে সরস ফল, কুমড়া, শশা। ঠিক আছে, ড্রুপ কিন্তু একবার ভর্তি পরীক্ষায় আসছিল। এই দেখো জবার জন্য লিখে দিছি না, উভয়ই সম্পূর্ণ সমান অক্ষে পাকে গর্ভপাদে, মানে কি জানো? জবা হচ্ছে একটা উভলিঙ্গ, একটা সম্পূর্ণ, একটা সমাঙ্গ, একটা অক্ষীয়, একটা পাকানো, আর একটা গর্ভপাদ পুষ্পের উদাহরণ। খেয়াল করছো জবা যে কত কিছু পারে? তোমরা যে লিখতেছিলা যে জবা পারবে কিনা, তো জবা যে কত কিছু পারে এবার দেখো। জবা উভলিঙ্গ ফুল, সম্পূর্ণ, সমাঙ্গ, অক্ষীয়, পাকানো মানে টুইস্টেড, আর গর্ভপাদ পুষ্পের হচ্ছে উদাহরণ। কাঁঠাল, আনারস হচ্ছে অপ্রকৃত ফল, যৌগিক ফল, সরসিস ফল, কমন উদাহরণ। আম হচ্ছে প্রকৃত ফল, সরল ফল, ড্রুপের উদাহরণ। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমাদের মোটামুটি আজকের পড়া এটাই। বাকি জিনিসগুলো অলরেডি পড়া হয়ে গেছে, এটা লাভ নাই। তো অনেকে ভাবতেছে কি যে আজকে কত পড়া হয়ে গেছে, কত পড়া হয়ে গেছে, আসলে এটার জন্য আমরাই দায়ী। আমরা তোমাদের এত মানে আরামে ক্লাস নিছি তো কয়দিন, এই কারণে তোমাদের কাছে মনে হইতেছে এরকম। তো তুমি যদি মেডিকোর ক্লাসরুমে বসে ক্লাস করতা, তাহলে তোমার একদিনে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি, উদ্ভিদের প্রজনন 3টা অধ্যায় পড়া লাগতো, যেখানে আমরা আজকে শুধুমাত্র কি পড়লাম, নগ্নবীজি, আবৃতবীজি, উদ্ভিদ পড়লাম। সুতরাং এটা কোনো অংশেই ওই হিসাবের ক্ষেত্রে বেশি না, এটা অনেক কম ওই হিসাব করলে। ঠিক আছে, তো আমি তোমাকে বলি তোমার পড়াটা কিভাবে হবে। তুমি বাসায় যে, বাসায় যখন, বাসায় যেয়ে না তো, বাসায় তো আসো, পড়বা। আগে তুমি নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য সুন্দর মতো মুখস্থ টুখস্থ করে ফেলবা। দেন তুমি একবীজপত্রী দ্বিবীজপত্রীর যে পার্থক্যটা আমি দিছি এটা পড়বা। তারপরে তুমি মালভেসি গোত্রের বৈশিষ্ট্য, শনাক্তকারী বৈশিষ্ট্য বলো, পুষ্প সংকেত বলো, উদাহরণ একবারে শেষ করে ফেলবা। এবার তুমি সাইকাসের গঠন পড়ো, সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য বলো, আবৃতবীজি উদ্ভিদ থেকে যতটুকু পড়তে বলছে অতটুকু পড়ো, আবৃতবীজি নগ্নবীজির পার্থক্য পড়ো। তারপরে তুমি এবার ডিকশনারিতে ঢুকো। ডিকশনারিতে ঢুকেও ইম্পর্টেন্ট হচ্ছে আমি যেগুলো বারবার টাচ করছি, তোমার যে স্পেশাল এক্সামের জন্য যে জায়গা থেকে পড়তে বলছি, এগুলাই বরাবরের মতো ইম্পর্টেন্ট। আই মিন ফুল সম্বন্ধে প্রয়োজনীয় শব্দাবলী থেকে ফল, এইটা তুমি অ্যাটলিস্ট 3 থেকে 4 বার পড়বা। তুমি রেগুলার পড়া 2 বার পড়লে এটা পড়বা 3 থেকে 4 বার। ঠিক আছে, এর বাইরে কোনো কিছু করা যাবে না, কিন্তু পড়তে হবে ভাই। এই চ্যাপ্টারে খামখেয়ালিপনা করছো মানে তুমি পিছিয়ে গেছো। কারণ ভর্তি পরীক্ষায় কিছু নির্ধারিত চ্যাপ্টার আছে যেগুলো দিয়ে হচ্ছে নিজেকে অন্যের থেকে আগাবা, বা তুমি যে চান্স পাবা এটা ডিটারমাইন হবে। লাইক কিছু চ্যাপ্টারের প্রশ্ন সবাই পারবে, কে পড়ুক না পড়ুক, কিছু প্রশ্ন সবাই পারবে, কিন্তু কিছু প্রশ্ন আছে যারা কেবল পড়লেই পারবে। তো ওইরকম একটা চ্যাপ্টার হচ্ছে এটা, তুমি যদি না পড়ো এটা কিন্তু তুমি কোনোদিনও পড়তে পারবা না। ঠিক আছে, তো এটাই হচ্ছে কথা। ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো একদিন হয়তো দেখা হবে। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাই সবার জন্য দোয়া করো, ইনশাল্লাহ আমরা যেন পরীক্ষা হইলে ভালো মতো পরীক্ষা দিতে পারি এবং সুন্দরভাবে পরীক্ষাটায় চান্স পেতে পারি। তো এই কামনায় সবাইকে আল্লাহ হাফেজ। ঠিক আছে, ধন্যবাদ ক্লাসটা করার জন্য।